আমরা মানব চক্ষু দিয়ে যা কিছু দর্শন করি তা যেমন সবসময় সাধারণ হয় না, তেমনি চিত্র শুধুমাত্র একটা অবয়ব হয় না। কখনো কখনো একেবারে সামান্য বস্তুর অভ্যন্তরেও লুকিয়ে থাকে এমন কিছু অদ্ভুত ঘটনা যার অর্থ খুঁজে পাওয়া রক্ত মাংসে গড়ে ওঠা একজন সাধারণ মানুষের পক্ষে অতি দুষ্কর। আসলে এই মানব জীবন, ইহকাল পরকাল, শুভ অশুভ, এই সমস্ত বিষয়ের মধ্যে থাকে এক চুলচেরা ফাঁক, যেখানে প্রতি মুহূর্তে ঘটে চলে নানাবিধ ঘটনা, যার অর্থ বুঝতে গেলে প্রয়োজন উচ্চ মার্গের সাধনার। তাই একজন সাধক খুব সহজেই পার্থিব এবং অপার্থিব বিষয়ের মধ্যে পার্থক্য করতে পারেন এবং উপলব্ধি করতে পারেন ঘটনার ব্যাপকতা। বুঝলে? বেশ কঠিন বিষয়। কিন্তু ঠাকুরমশাই, আমি ভাবছি অন্য কথা। 12 বছরের বালক একটা ফুলের চিত্রতে কি এমন দেখেছিল সেদিন, যে কারণে সে একেবারে বধির হয়ে গেল? শুনেছি এই ঘটনার পর থেকে সে অন্ধকারই থাকে। দিনের রশ্মি কিংবা লণ্ঠনের সামান্য আলো তাকে ভীষণ কষ্ট দেয়। কোনো কারণে এক বিন্দু আলোক রশ্মি যদি তার ঘরে প্রবেশ করে, তাহলে সে জল ছাড়া মাছের মতো অতিষ্ঠ হয়ে অদ্ভুত আচরণ করে। অফিসের বড় কর্তার কাছে ডাক্তারবাবুকে সেদিন বলতে শুনেছি, মাঝে মধ্যেই নাকি বাড়ি লাগোয়া ওই ডিসপেন্সারিতে তার পুত্র যেত। কখনোই অস্বাভাবিক কিছু ঘটেনি, কিন্তু সেদিন দুপুরে ঠিক কী হয়েছিল তা তিনি কিছুতেই বুঝতে পারছেন না। পুরো ব্যাপারটাই ওনার পরিবারে এক রহস্যময় ভয় সৃষ্টি করেছে। অথচ ডাক্তারবাবু সেই কোন ছেলেবেলার থেকে ওই ডিসপেন্সারিতেই কাজ করছেন, সেই তার বাবার সময়কাল থেকে। কিন্তু কোনোদিনই তিনি অদ্ভুত কিছুর উপলব্ধি করেনি। তাছাড়াও আমি আপিসের বড় কর্তার কাছেও শুনেছি, ওনার ডিসপেন্সারিতে ওষুধ, আলমারি, ডাক্তার বিষয়ক কিছু বই আর বাবার সংগ্রহের নানান চিত্র মূর্তি ছাড়া আর তেমন কিছু নেই যেটা থেকে বালকটি ভয় পেতে পারে। কিশোরী, ওই যে বললাম, অনেক সময় সাধারণ কিছু বস্তুর মধ্যেও লুকিয়ে থাকে অপার্থিব কিছু বিষয়, যার অর্থ উদ্ঘাটন সহজ পথে হয় না। তাই যতক্ষণ না আমরা ডাক্তারের বাড়িতে পৌঁছতে পারছি ততক্ষণ কিছু বলা যাবে না। তবে এই বৃষ্টি যেভাবে নেমেছে তাতে মনে হচ্ছে যেতে বেশ বিলম্ব হবে। যদিও বা এই বৃষ্টিতে আমার যেতে কোনো অসুবিধে নেই, কিন্তু পৌষের শীতে এমন বৃষ্টি, তার উপর উত্তরে হাওয়া, এই দুয়ের প্রকোপ তোমাদের যে সইবে না বাপু। গাংনাপুর স্টেশনের অনতি দূরে জরাজীর্ণ প্রায় ভগ্নপ্রায় একটি মাটির কুঁড়েতে বসে রয়েছি তিনজনে। আজ একটিবারও সূর্যিদেবের মুখদর্শন হয়নি। সারাবেলা আকাশ ঢেকেছিল মেঘের আস্তরণে। তাই বিকেল হতে না হতেই আলো মিইয়ে আঁধার নামতে সময় লাগেনি বিশেষ। বিকেলের অন্তিম লগ্নে গাংনাপুর স্টেশনে ট্রেন থেকে নামার পর খানিক হাঁটতে না হাঁটতেই বৃষ্টি নামল। শীতের ফাঁপড়ে কিশোরী আর আমি যথেষ্ট কাবু হয়েছিলাম। তাই একটা মাটির কুঁড়ে দেখতে পেয়েই আমরা সেদিকে এগিয়ে যাই, যদি গৃহস্বামীকে বলে বৃষ্টি থামা পর্যন্ত একটু আশ্রয় পাওয়া যায় সেই আশায়। তবে আশ্রয় পেতে আমাদের কোনো অসুবিধেই হয়নি, কারণ কুঁড়েটি বর্তমানে মানুষ থাকার জন্য নয়, বরং জ্বালানি মজুত রাখার জন্যই ব্যবহৃত হয়। অন্তত দেখে সেটাই মনে হয়েছে আমাদের। দাওয়ার চাল বলতে খোলার চাল বাঁশের জরাজীর্ণতার কারণে খানিক ঝুলে পড়েছে। মাটির দাওয়ার একপাশে জমা করে রাখা রয়েছে বেশ কয়েকটি খড়ের আঁটি। সেখানে আমাদের ডাকে কারো সাড়া না পেয়ে আমরা সেখানেই আশ্রয় নিই। আর ঘরের ভেতর মজুদ থাকা জ্বালানির কাঠ দিয়ে আগুনের ব্যবস্থাটুকুও অনায়াসেই হয়ে যায়। হয়তো ঘণ্টাখানেক হাঁটলেই আমরা পৌঁছাতে পারতাম আমাদের গন্তব্য মহিন সান্যালের বাড়িতে, কিন্তু শীতের বৃষ্টিপাত সাধল। তাই এখানে বসেই চলেছে সব গুরু গম্ভীর আলোচনা। ডাক্তার মহিম সান্যাল কিশোরীর আপিসের বড় কর্তার বন্ধু হওয়ায় কিশোরী তারানাথের সঙ্গী হতে চেয়েছিল এই যাত্রায়, তাই আমিও সামিল হয়েছি ওদের সাথে। এর আগে মটলেনের বাড়িতে বসে বিভিন্ন রোমহর্ষক ঘটনার বর্ণনা শুনেছি, কিন্তু এতদিন পর তারানাথ আবারও কোনো অশুভ শক্তির সাথে অসম সংঘাতে লিপ্ত হতে চলেছে এবং সেই যাত্রার সঙ্গী হচ্ছে কিশোরী, এ কথা জানার পরে আমি আর নিজেকে এই যাত্রা থেকে বিরত রাখতে পারিনি।
তবে আমাদের রওনা হওয়ার কথা ছিল সোমবার প্রত্যুষে, তাই যথারীতি আজ দুপুরে মটলেনে এসেছিলাম এমনি গল্প শোনার আশায়। কিন্তু কিশোরীর মুখে ডাক্তার পুত্রের সাথে তার স্ত্রীর ঘটনাটা শুনে তারানাথ বজ্রাসনে বসে খানিকক্ষণ হাতের করগোনার পর স্বাভাবিকের থেকে একটু গম্ভীর স্বরে বললেন, বিপদ ওদের সম্মুখীন হয়েছে, আর বিলম্ব করা যাবে না কিশোরী। সেখানে সত্তর আমার পৌঁছনো দরকার, এখনই বের হতে হবে। কিন্তু ঠাকুর মশাই, এখন বেলা গড়িয়ে দুপুর হতে চলল। এখন স্টেশনে গিয়ে ট্রেন ধরলেও গাংপুরে পৌঁছতে সেই বিকেল হয়ে যাবে। শুনেছি সেখান থেকে ওনার বাড়ি হাঁটা পথে বেশ খানিকক্ষণ, শীতে আধারও হয় তাড়াতাড়ি। তাই বলছি আর কি। রাতে না পৌঁছতে পারি, প্রভাতে পৌঁছে যাব, কিন্তু বিলম্ব করা যাবে না কিশোরী। তুমি বুঝতে পারছো না, ঘোর বিপদ হতে পারে। সেই মুহূর্তে তার কথার দৃঢ়তা বুঝতে আমার অসুবিধা হয়নি, তাই কোনো কথা না বলেই বেরিয়ে পড়ি ওদের সাথে। আর এখন এই খোলা চালের কুঁড়েতে বসে চলেছে সেই সব আলোচনা। বাইরে বৃষ্টি পড়ছে ঝমঝমিয়ে, প্রচণ্ড বেগে না পড়লেও পড়ছে, যার মৃদু শব্দ ঘরের ভেতর থেকেও বেশ শোনা যাচ্ছে। শীতের বাতাস ঘরে অবাধে প্রবেশ করছে। বাতাসের উপস্থিতিতে জ্বলন্ত কাঠের অগ্নিশিখা মাঝে মধ্যেই দুলে উঠছে, তবে তাপও ছড়াচ্ছে বেশ। তাই শীতের হাত থেকে খানিক স্বস্তি পেয়েছি। এই আশ্রয় জ্বলন্ত কাঠের আগুনে আমরা স্বস্তি পেলেও তারানাথ কেমন কঠোর হয়ে রয়েছে। তার সেই স্বতঃস্ফূর্ত ভাবটা ঠিক নেই। মুখ জুড়ে নেমে এসেছে এক বিষম কালো ছায়া। তাই আমি ভয়ে ভয়ে জিজ্ঞেস করি, আচ্ছা ঠাকুরমশাই, ডাক্তার পুত্রের বধির হওয়ার কারণ কি আপনি বুঝতে পেরেছেন? তাই এত দুশ্চিন্তা করছেন? আমার কথায় তারানাথ বেশ কিছুক্ষণ নিরুত্তরভাবে কঠোর হয়ে থাকার পর বললেন, আমি কারণটা সঠিক বুঝতে না পারলেও এটা বুঝেছি, ছেলেটির প্রাণ সংকটে রয়েছে। ওই দিন ফুলের চিত্রপট দেখেই ওই ঘটনা ঘটেছে নাকি অন্য কিছু দেখে, সেটা আমি যতক্ষণ না ওখানে যাব ততক্ষণ বুঝতে পারবো না। তবে অন্ধকার পিয়াসী এবং বধির হয়ে যাওয়া মোটেই শুভ লক্ষণ নয়। সর্বশক্তিমান ঈশ্বরের কাছে এখন আমার একটাই প্রার্থনা, তিনি সব ঠিক রাখুন। এর আগে বহু ভয়ানক ঘটনার বর্ণনা আমরা শুনেছি, কিন্তু কখনো তারানাথকে এত দুশ্চিন্তায় পড়তে শুনিনি। তাই আমি অধিক কৌতূহলের বশে জিজ্ঞেস করে ফেলি, এমন বধির হয়ে যাওয়ার ঘটনা কি আপনি এর আগে দেখেছেন নাকি? তারানাথ স্থির হয়ে বসেছিল। আমার কথা শুনে সামনে জ্বলতে থাকা অগ্নিতে মনোসংযোগ করে বলতে শুরু করল, সে বহুকাল আগের কথা। গ্রাম বাংলার এক প্রান্ত থেকে অন্য প্রান্তে ছুটে বেড়াচ্ছি তন্ত্রবিদ্যাকে আরও গভীরভাবে উপলব্ধি করার জন্যে। গাঁয়ে-গঞ্জে চেনা অচেনা সাধকের সান্নিধ্য লাভ এবং উচ্চমার্গের তন্ত্র সাধন শেখাই তখন আমার প্রধান উদ্দেশ্য। এ ঘটনা তখনকার। মেদিনীপুরের সবং গায়ের মধ্যে দিয়ে বয়ে গেছে কপালেশ্বরী নদী। নদী তীরেই হোগলার কুটিরে থাকতেন মধুময় সাধক। তার সান্নিধ্যেই ছিলাম তখন। আমাদের পরিচয় হয়েছিল ত্রিবেণীর প্রয়াগে। তার প্রাচীন তন্ত্রক্রিয়া সম্যক জ্ঞান ছিল অপার। হেরাতন্ত্র, শব্দতন্ত্র সম্পর্কিত জ্ঞান আহরণের জন্যেই সেখানে আমার যাওয়া। সেখানেই এমন এক ঘটনার সম্মুখীন হতে হয়েছিল আমাকে। তাই সেই ঘটনার কথা মনে করেই একটু দুশ্চিন্তায় আছি বলতে পারো। এইসব অপার্থিব ঘটনা জানার কৌতূহল আমার চিরকালই একটু বেশি। ঠিক সেই কারণেই তারানাথ কথা বলতে বলতে একটু থামলেই আমি জিজ্ঞেস করে ফেলি, ঠাকুরমশাই, কি হয়েছিল সেবার? বলুন না। কিশোরীরও এসব বিষয়ে উৎসাহের অন্ত নেই, তাই সেও বলে, হ্যাঁ ঠাকুর মশাই, বলুন না সেবার কি হয়েছিল। এমনিতেই শীতের ঝঞ্ঝা শুরু হয়েছে, এত সহজে থামবে বলে মনে হয় না। তাই এখানে বসে আপনার জীবনের আরও একখানা ঘটনা শুনি, কি বলো বিভূতি?
তারানাথ একটু আগেও যেভাবে দৃঢ় হয়ে বসেছিল তাতে হয়তো সে এখন পুরনো স্মৃতি রোমন্থন করতে বসতো না, কিন্তু ওই যে বৃষ্টি তার জেরে তো এখন বের হওয়ার জো নেই। তাই সে বলতে শুরু করলো। সেও ছিল মাঘ মাস, শীতের দাপটও ছিল বেশ। তবে সাধন ক্ষেত্রে সাধকরা এইসব ঋতুর বৈচিত্র্য নিয়ে অত ভাবে না। রটন্তী কালী পুজোর ঠিক 3 দিন আগের দুপুরবেলা আমি হোগলার ভিতরে বসে চালে ডালে ফোটাচ্ছি। মধুময় সাধক গেছেন দেবী প্রচণ্ড চণ্ডিকার থানে। ঠিক সেই সময় দৌড়ে এলো মতিরাম। সে এসে কুটিরের বাইরে ঠাকুরের বসার আসনের সামনে দাঁড়িয়ে ডাক দিল, ওদিকে তো সব বনাশ হয়ে গেছে। মতিরামের চিৎকার শুনে আমি উনুন থেকে মাটির হাঁড়িটা কোনো মতে নামিয়ে রেখে বাইরে এসে দেখি মতিরাম হাঁপাচ্ছে। তার মুখ আর দেহের অঙ্গভঙ্গি দেখে আমি পরিষ্কার বুঝতে পারি সমস্যা ভীষণ জটিল। সেই কারণেই মতিরাম এমন দৌড়ে এসেছে। না হলে যে মতিরাম জোরে হাঁটে না, সে স্থূলকায় দেহ নিয়ে আর যাই হোক ছোটখাটো বিষয়ে ঘোর দৌড় দেবে না। সে মাঝের মধ্যেই ঠাকুরের কাছে আসতো ওই অল্প স্বল্প টোটকা ঝাড়ফুঁক এইসবের প্রক্রিয়া জানতে, কিন্তু দিন 10 ওর কোনো পাত্তা ছিল না। তাই ওকে এমন চমকিত হয়ে আসতে দেখে জিজ্ঞেস করি, কি হয়েছে মতিরাম, এমন করছো কেন? বাবা কোথায়? ওনাকে ডাকুন, ওনাকে ভীষণ দরকার আমার। ওদিকে সব বনাশ হয়ে গেছে। তার কথা শুনে বুঝতে পারি সে আমাকে বলতে চাইছে না। তাই পুনরায় জিজ্ঞেস না করে বলি, বাবা মন্দিরে গেছেন, এক্ষুনি চলে আসবেন, একটু অপেক্ষা করো। মতিরামের চোখ মুখের অবস্থা দেখে বেশ বুঝতে পারছিলাম অপেক্ষা করার জন্য তার কাছে বিন্দুমাত্র সময় নেই। কিন্তু চাইলেই তো দেবী প্রচণ্ড চণ্ডিকার মন্দিরে সে যেতে পারবে না। আসলে সে থানে সকলের সব সময় যাওয়ার অধিকার ছিল না। মধুময় সাধকের কঠিন বারণ ছিল, বিশেষ করে যখন তিনি একা মন্দিরে যান তখন সেটায় সকলের যাওয়া নিষেধ। তাই বাধ্য হয়েই মতিরাম মধুময় সাধকের আসনের পাশে বসে পড়ে। চোখে মুখে ভীষণ ভয়ের চিহ্ন লেগে রয়েছে। আমি ভাবি যে জিজ্ঞেস করব তার বউয়ের কোনো সমস্যা কিনা, কারণ 10 দিন আগে যখন ও এখানে এসেছিল তখন শুনেছিলাম ওর বউ অন্তঃসত্ত্বা। আমার ভাবনা শেষ হয়নি তার আগেই মধুময় সাধক সেখানে এসে পড়েছেন। তিনি এসেই বললেন, কি ব্যাপার মতিরাম, চিত্ত এত চঞ্চল কেন? কি হয়েছে? মতিরাম সাধকের অপেক্ষাতেই ছিল, তাই সাধকের কণ্ঠ পেয়ে সে উঠে তার পায়ের কাছে গিয়ে বসে কাঁদতে শুরু করে। তার কান্নার মধ্যে দিয়ে ভেতরের কষ্ট বাইরে বেরিয়ে এলেও কান্নার কারণটা তার মধ্যেই বয়ে যায়। তাই মধুময় সাধক তাকে বলেন, মতিরাম, কান্না থামাও, আর কি হয়েছে সেটা বিশদে বলো আমায়। ওদিকে সব বনাশ হয়ে গেছে বাবা। এবার বড় গিন্নিমা। আমি খুব মনোযোগ দিয়ে শুনছিলাম। যাই হোক, একটা জিনিস শুনে একটু শান্তি পেলাম, তার স্ত্রী ঠিক আছে। আসলে পোয়াতি মেয়েদের উপর যদি কোনো অশুভ ছায়া পড়ে তাহলে বিপদের ভয়াবহতা অনেক গুণ বেড়ে যায়। আমি প্রথমে তেমনটাই ভেবে ভয় পেয়েছিলাম, কিন্তু পরবর্তীতে মতিরামের কথা শুনে কিছুটা আশ্বস্ত হই যে তার বউ অন্তত ঠিক আছে। কিন্তু বিপদটা কি, সর্বনাশটা কি হয়েছে সেটা জানার জন্য উৎসুক হয়ে উঠি। ঠিক তখনই মধুময় সাধক মতিরামকে আবারও জিজ্ঞেস করলেন, তা ঘটনাখানা ঘটলো কি করে? ওই তো সকালবেলা ঠাকুর ঘরে যাওয়ার সময় গিন্নিমা আচমকাই পড়ে গিয়ে মূর্ছা যান। তারপর কবরেজ মশাই এসে নারীর গতি পরীক্ষা করার খানিক পর গিন্নিমার জ্ঞান ফিরে, কিন্তু তিনি তারপর থেকে আর কথা বলছেন না। মতিরামের কথা শুধু আমি নয়, মধুময় সাধকও খুব মন দিয়ে শোনেন।
এবং বেশ কিছুক্ষণ ভেবে তিনি উত্তর দেন। সবই তো বুঝলাম, কিন্তু মতিরাম, আমার পক্ষে এখন তো এই সমস্যার সমাধান করা সম্ভব নয়। মধুময় সাধক সকলের বিপদে নিজেকে উজাড় করে দেন বলেই আমি জানি, তাই ওনাকে না বলতে দেখে আমি একটু অবাকই হই। খারাপ লাগে মতিরামের জন্যে যে সে পায়ে পড়ে কাকুতি মিনতি করছে। বাবা, ও বাবা, এমন করবেন না বাবা। আপনি না গেলে যে সব নাশ হয়ে যাবে, কেউ বাঁচবে না। চলুন বাবা, আপনি চলুন চলুন। মতিরামের কাতর আকুতি দেখে আমার খুব খারাপ লাগছে। ইচ্ছে হয় আরও একবার তাকে শুধাই, কিন্তু ওই যে যতই হোক আমি সেখানে মধুময় সাধকের অতিথি হয়েছিলাম, তাই আগ বাড়িয়ে কিছু বলাটা উচিত হবে না। তাই নির্বিকারের মতো দাঁড়িয়ে রয়েছি। এমন সময় মধুময় সাধক বললেন, মতিরাম, আমি বললাম যে আমি এখন এই সমস্যার সমাধান করতে অক্ষম, কিন্তু সমাধান হবে না তা তো বলিনি। সেন পরিবারের সমস্যার সমাধান করবে আমারই সমগোত্রীয় তন্ত্র সাধক, এই তারানাথ তান্ত্রিক। মধুময় সাধকের মুখে কথাটা শুনে আমি তো হতভম্ব একেবারে। না, আমাকে একটি পরিবারকে বিপদমুক্ত করতে হবে এটা ভেবে কিন্তু নয়। আমি হতভম্ব হই মধুময় সাধকের কথা শুনে, কারণ আমি কখনো তন্ত্র সাধনা সম্পর্কিত আমার জ্ঞান সম্পর্কে ওনাকে কিছু বলিনি। শুধু উনি এইটুকু জানতেন আমি এই সব বিষয়ে জানতে চাই, আর সেই কারণেই ওনার কাছে আসা। কিন্তু উনি আমাকে সম্বোধন করলেন তন্ত্র সাধক তারানাথ তান্ত্রিক বলে। আমি এটা ভেবেই হতভম্ব হয়ে দাঁড়িয়ে আছি। মতিরাম কি করবে কিছুই বুঝতে পারছে না। ঠিক সেই সময় মধুময় সাধক আমাকে বললেন, কি ভাবছ হে তারানাথ? আমি কেমনে জানলাম যে তুমি কতটা পারদর্শী? আরে দেবী প্রচণ্ড চণ্ডিকার বেটা আমি, তাই মা আমায় সব জানিয়ে দেন। তোমার এখানে আসার কারণ তুমি যেটা ভাবছো সেটা নয়, যেটা আমি বললাম সেটাই। মধুময় সাধকের কথা শুনে আমি তো রীতিমতো হতবাক। কি বলছেন উনি? আমি আমার এখানে আসার কারণটা আসলে ঈশ্বরের ঠিক করে দেওয়া? যদি তাই হয় তাহলে আমার আর বিলম্ব করা চলে না। তাই কুণের ভেতর থেকে আমার কাপড়ের পুঁটলিটা আর ত্রিশূলখানা হাতে নিয়ে বেরিয়ে পড়লাম মতিরামের সাথে। শীতের দুপুর, গাঁয়ের লোক নদীর পাড়ে ঘাসে বসে রোদ পোহাচ্ছে, ছেলেপিলে দৌড়ে খেলে বেড়াচ্ছে। মাঝি শালতি নিয়ে নদীতে ছোট মাছ ধরছে। আমি আর মতিরাম নদীর পাড় ধরে হেঁটে চলেছি শিমুলগড়ের সেন জমিদার বাড়িতে। সবঙ্গায়ের পশ্চিম প্রান্তে অবস্থিত শিমুলগড় গাঁ, সেখানকারই জমিদার বংশ এই সেন পরিবার। নদীর পাড় ছেড়ে শালের জঙ্গলে প্রবেশ করতেই উষ্ণতা নিচে নেমে গেল। আসলে জঙ্গলের ঘনত্বের কারণে সূর্যের আলো ঠিক করে পৌঁছায় না জঙ্গলের ভেতরে, তাই ঠান্ডা একটু বেশি। তবে শুকনো পাতার চাদর মারিয়ে প্রাকৃতিক কোমলতা গায়ে মেখে এগিয়ে চলেছি। ঠিক তখনই মতিরাম আমায় বলল, গায়ের রাস্তা দিয়ে যাওয়া যেত, কিন্তু এই জঙ্গলের পথে গেলেই তাড়াতাড়ি পৌঁছতে পারবো সেখানে। আসলে পার্বতী সকালে বের হওয়ার সময় বলছিল আজও শরীরটা ঠিক নেই, না জানি সেটা আর কি কি ঘটে গেছে। মতিরামের কথাটা শোনার পর কিছুক্ষণ পূর্বে মধুময় সাধকের বলা কথাগুলো মনে পড়ে গেল। বলি, এর আগে কার কার সাথে এমন হয়েছে মতিরাম? বিগত 6 মাস ধরে এমন হচ্ছে বাবা, তবে আগের মাসে এমন কিছু হয়নি। আমরা একটু স্বস্তিতেই ছিলাম, কিন্তু আজ সকালে হঠাৎ বড় গিন্নিমার সাথে এমন হলো। আমি তো ঘরে শুয়ে ঘুমোচ্ছিলাম, পাশে আমার বউ ছিল। হঠাৎ বড় কর্তার ডাক পড়ল। আসলে আমি
ওই বাড়িতেই থাকি কিনা। মতিরাম জমিদার বাড়ির লেঠেল এটা আমি জানতাম, কিন্তু ও যে ওই জমিদার বাড়িতেই থাকে সেটা আমার জানা ছিল না। তাই আমি আবারও বললাম, তারপর তারপর ওই একই যা হয় প্রত্যেকবার। আমি দৌড়ে কোরেজ মশাইয়ের বাড়ি গেলুম, তেনাকে ডেকে নিয়ে এলুম। তারপর ব্যাস কিছুক্ষণ পর বড় গিন্নিমার জ্ঞান ফিরে এলেও সে আর কথা বলতে পারছে না। সবাইকে দেখে অদ্ভুত রকম করছে। বড় কর্তা কিছু বললেই সেদিকে রক্ত চোখে তাকাচ্ছে। আচ্ছা, মানে এর আগে কার সাথে এমন হয়েছে? আগে বাবা বড় গিন্নিমার আগে বাড়ির খাস ঝি রুমিলিদির সাথে এমন হয়। তার আগে বিভা খুড়ি, এই পরিবারের রাঁধুনি, বড় মাসিমা, গুরুপত্নী আর ফুল্লরা মানে মালির বউ। যারা বোবা হয়েছে তাদের সাথে কি দেখা করা যায়? বাবা বড় গিন্নিমা ছাড়া কারোর সাথে দেখা হওয়া সম্ভব নয়, কারণ বোবা হওয়ার ঠিক 7 দিনের মাথায় তারা মরে যায়। বড় গিন্নিমা আমাদের সকলের মা, তার কিছু হলে আমরা বাঁচবো কেমন করে? তাই যেমন করেই হোক ওনাকে বাঁচাতেই হবে। মতিরামের কথার কোনো উত্তর দিই না, কারণ উত্তর দেওয়ার পর্যায়ে পৌঁছনোর জন্য আরো বহু জিনিস আমাকে জানতে হবে। তাই আমি উল্টে ওকে একখানা প্রশ্ন করি। মতিরাম, ওই বাড়িতে এর পূর্বে এমন কোনো ঘটনা ঘটেছিল কি? তখন আমি অনেকটাই ছোট, বছর 15 বয়স হবে আমার। মা, বাবা আর আমি এই 3 জনে এই বাড়িতে এসেছিলাম। সেবার বন্যায় আমাদের ঘর ভেসে গেছিল, তাই বড় কর্তার বাবা নিয়েছিলেন এখানে। বাবা প্রথম থেকেই এই পরিবারের লেটেল ছিল, আর বাবার পরে আমি তেনার কাজটা পেল। তবে এবারের কর্তা বাবা গিন্নিমারা সবাই খুব ভালো, কিন্তু কেন যে তবুও এই বাড়িতে এমন হয় তা আমি বুঝিনি। সেবার যেদিন আমরা এলুম ঠিক তার 3 দিনের মাথায় এমনি এক সকালবেলা এই পরিবারের পুরোহিতের মেয়ে মন্দিরে মায়ের পূজার ফুল রাখতে যাচ্ছিল। সেই সময় হঠাৎই বিভৎস চিৎকার করে এসে মাটিতে পড়ে যায়। 2 দিন বেহুঁশ ছিল। তারপর যখন জ্ঞান ফিরল তখন তার বল শক্তি চলে গেছে। তারপর 1 সপ্তাহ কাটেনি পুরোহিতের মেয়ে মারা যায়, আর তার সাথে সাথে মারা যায় ওই বাড়ির আরেক জীব ফুলির পেটে ছাটা। তারপর জমিদার কর্তা বাড়িতে কুলদেবীর মহাপুজো করার পর সবকিছু ঠিক ছিল, কিন্তু মাস 6 হলো আবার সেই একই জিনিস শুরু হয়েছে। আর বাড়িতে দুজন পোয়াতি, তাই ভয়ে হাত পা ছিটিয়ে যাচ্ছে। এতক্ষণ মতিরামের সমস্ত কথা শোনার পর বুঝতে পারলাম তার ভয় পাওয়ার কারণ আসলে কি। তবে তার ভয় পাওয়ার কারণটা আসলে যাই হোক না কেন, বিষয়টা খতিয়ে দেখার মতো। আমি তাই তাকে জিজ্ঞেস করলাম, আর কত দূর মতিরাম? আর বেশি দূর নয় বাবা, আমরা এসেই পড়েছি প্রায়। এই তো এই খানিক গেলেই জঙ্গলের শেষ, আর তারপর শিমুলগড়ের দেউলের মাঠ, তা পেরোলেই জমিদার বাড়ি। তার কথা শুনে যা বুঝলাম তাতে জমিদার বাড়ি পৌঁছতে বেশ বাকি, অন্তত ঘন্টা খানেক মতো হাঁটতে তো হবেই। তাই বিনা বাক্যে পথ পেরোতে লাগলাম। শীতের দুপুর বয়ে গিয়ে বিকেল হতে মোটে সময় লাগে না। তাই হলো, জঙ্গল পেরোতে পেরোতেই দুপুরের মিঠে রোদ মিশে গেল বিকেলের শীতলতায়। সাথে পাখির কলতান বদলে গেল বাজ পাখির বাজখাই এবং কাকের তীব্র কর্কশ চিৎকারে। কি বিশ্রী সেই আওয়াজ! মনে হলো যেন মুহূর্তের মধ্যে আমি ভাগাড়ে এসে পৌঁছেছি। তাই আমি খানিক কৌতূহলের বশে মতিরামকে জিজ্ঞেস করলাম, আশেপাশে কোনো ভাগাড় আছে নাকি মতিরাম? না বাবা, এখানে আশেপাশে তো কোথাও ভাগার নেই। কেন বলুন তো? মতিরামের মুখে আশেপাশে ভাগাড় নেই শুনে আমি মনে মনে অশনি সংকেতের প্রমাদ গুনতে শুরু করি। কারণ চিল, শকুন, বাজ, কাকেরা দলে দলে ভাগাড়ের আশেপাশেই আসে, আর নয়তো যে স্থানে তাদের দেখা যায় সেখানে বয়ে আনে ভয়ানক দুঃসংবাদ। মতিরাম এমনিতেই যথেষ্ট ভয় পেয়েছিল, তাই আমি আর তাকে কিছু বলি না।
বরং এগিয়ে চলি গন্তব্যের দিকে। প্রায় বিঘে খানিক পথ হেঁটে দেউলের মাঠ পেরিয়ে আমরা দুজনে উপস্থিত হই শিমুলগড়ের জমিদার বাড়ির সদর দরজার সম্মুখে। আমার জীবনে অমন গোছানো জমিদার বাড়ি আমি আর দুটো দেখিনি। জমিদার বাড়িটি অনেকখানি ময়ূরপঙ্খী নৌকার আদলে তৈরি। আয়তনে অনেক বড় না হলেও বেশ শৌখিন এই শিমুলগড়ের জমিদার বাড়ি শ্বেততরী। সদর দরজার সম্মুখে দাঁড়িয়ে পূর্ণ মহলের আদ্য প্রান্তকে একবার দেখে নিচ্ছি, সেই সময় মতিরাম আমাকে ডেকে বললে, আসেন বাবা, ভিতরে চলে, বড় কর্তা আমাদের অপেক্ষাতেই রয়েছেন। মতিরামের কথা শুনে আমি সদর দরজা পেরোনোর সময় সিঁড়িতে পা রাখতে যাব, ঠিক সেই সময় খেয়াল পড়ল বাড়ির 3 তলার ছাদের আলসে বসে থাকা একখানা বড় বাজ আমার দিকে তীক্ষ্ণ দৃষ্টিতে তাকিয়ে আছে। তার চোখ রক্তবর্ণ, কি বিভৎস সেই চাহনি! সে যেন আমায় বিদ্রূপ করছে, ধিক্কার জানাচ্ছে আমাকে। আমি তার ধিক্কারিত দৃষ্টিকে তোয়াক্কা না করেই বাড়ির ভিতরে পদার্পণ করি। তবে পা রাখার সাথে সাথেই সেদিন আমি অনুভব করেছিলাম এক দুর্বিসহ শীতলতা। ওই শীতলতা ইহজগতের শীতলতা নয়, সে এক ভয় ধরানো ভীষণ শীতলতা। সদর দরজা পেরিয়ে প্রধান মহলে প্রবেশ করার সাথে সাথে সেই শীতলতা যদিও আর অনুভব হয়নি, তবে আমি পরিষ্কার বুঝতে পারি এ বাড়ি এক ভয়ঙ্কর প্রেত শক্তির কবলে রয়েছে। বাড়ির উঠোন পেরিয়ে মহলের দিকে এগোবো এমন সময় দেখা হলো এক মহিলার সাথে। তিনি মতিরামকে দেখতে পেয়ে বেশ গলা উঁচিয়ে বললেন, কিরে মতি, এই তোর ফেরার সময় হলো? ওদিকে গিন্নিমার হাঁ পড়তে শুরু করেছে এক্কেরে এখন তখন অবস্থা। মহিলার কথা শুনে মনে হলো সেও এই বাড়ির পরিচারিকা। তার কথা শুনে বিন্দুমাত্র আর দেরি করি না, মতিরামকে সাথে নিয়ে এগিয়ে যাই বাড়ির বড় কর্তার কক্ষের দিকে। তবে আমাদের বড় কর্তার কক্ষ পর্যন্ত আর যেতে হয় না, তার আগেই ঠিক সিঁড়ির পরে খোলা বারান্দায় দেখা হয়ে যায় বড় গিন্নি মায়ের সাথে। সে তীরের থেকেও গতিবেগে দৌড়ে আসছে সিঁড়ির দিকে, আর তার পিছন পিছন বাড়ির বাকিরা। তার মধ্যেই তার সাথে সাক্ষাৎ ঘটে আমার সাথে। আমাকে দেখা মাত্রই সে থমকে দাঁড়িয়ে ফুঁসতে থাকে এক অসম ভঙ্গিতে। ততক্ষণে সেখানে এসে উপস্থিত হয়েছে বাড়ির বাকিরা। তাদের একজন মধ্যবয়স্ক ভদ্রলোক মতিরামকে দেখে বললেন, হ্যাঁ রে মতিরাম, গেলি তো সেই কখন, তা আসতে এত সময় লাগলো যে? আগে কর্তা বাবা, পথে আসতে একটু দেরি হয়ে গেল। ভদ্রলোককে মতিরামের সম্বোধন শুনে আমি বুঝতে পারলাম তিনি এই পরিবারের হর্তাকর্তা বিধাতা। তবে তিনি বোধহয় মতিরামের সাথে মধুময় সাধককেই আশা করেছিলেন, যদিও সেটাই স্বাভাবিক। তাই তিনি আমার দিকে একটু প্রশ্নসূচক চোখে তাকালেন। তবে মতিরাম লেঠেল হলেও বেশ বুদ্ধিমান ব্যক্তি। সে কর্তার অর্থসম্পূর্ণ প্রশ্নসূচক দৃষ্টি অনুধাবন করার সাথে সাথেই উত্তর দিল, কর্তা বাবা, উনি তন্ত্র সাধক তারানাথ তান্ত্রিক। বাবা বললেন উনি নাকি পারবেন এই পরিবারকে বিপদ মুক্ত করতে। ভদ্রলোক বেশ মনোযোগ সহকারেই মতিরামের কথাগুলো শুনছিলেন। হয়তো কিছু বলতেনও, কিন্তু মতিরামের শেষ কথাটা শুনেই বাড়ির বড় গিন্নি অদ্ভুতভাবে রেগে যান। রাগে গড়গড় করে উঠে বিস্ফারিত চোখে আমার দিকে তেড়ে আসেন। আমার দিকে তেড়ে এলে আমি মনে মনে গায়ত্রী মন্ত্র জপ করে ভীষণ সন্তর্পণে তার মাথায় হাত রাখি। নিমেষের মধ্যে সে জল ছাড়া গাছের মতো নেতিয়ে পড়ে। সাথে সাথে বড় কর্তা তাকে বাহু ডোরে আটকে নিলেও আমি বাকি সবাইকে বলি, যাও, মাকে নিয়ে গিয়ে ঘরে শুইয়ে দাও। ভয়েতে কেউ তার কাছে আসতে চায় না। তার স্বামী মানে এ বাড়ির বড় কর্তা ছাড়া প্রায় সকলেই দূরে দাঁড়িয়ে থাকে।
আমি তাদের ভয়টা স্পষ্ট বুঝতে পারি, তাই বলি, ভয় নেই, মা এখন ঘুমোবে, যান নিয়ে গিয়ে ঘরে শুইয়ে দিন। স্ত্রীকে বিস্ফারিত অগ্নিচণ্ডালিকা রূপ থেকে শান্ত হতে দেখে ভদ্রলোক একটু শান্তি পায়, যা তার চোখে মুখে স্পষ্ট ফুটে ওঠে। বাকিরা তার স্ত্রীকে নিয়ে কক্ষে যেতে উদ্যত হলে ভদ্রলোক আমার দিকে বিনয়ীভাবে তাকিয়ে থাকেন। আমি তার মনের ভিতর চলতে থাকা দ্বন্দ্বের অর্থ বুঝতে পেরে বলি, ভয় নেই, নিশ্চিন্তে যান। আমার বলা কথায় হয়তো তিনি খানিক নিশ্চিন্ত হন, তাই কক্ষের দিকে অগ্রসর হন এবং বলে যান, এই মতিরাম, তুই ঠাকুর মশাইকে দক্ষিণের ওই অতিথি কক্ষে নিয়ে যা। উনি একটু বিশ্রাম করুক, আমি আসছি। দক্ষিণে বেশ খোলা খোলা অতিথি কক্ষ, বড় বড় জানলা দরজা। শীতের সন্ধেবেলা জানলাগুলো সব দেওয়া। ঘরের মাঝে একটা সুন্দর সেগুন কাঠের পালঙ্ক, মানানসই সব আসবাব। দেওয়ালে সুন্দর একখানা বিদেশি ঘড়ি। অতিথি কক্ষ দেখেই অনুমান করা যায় পরিবারের আভিজাত্য শোভায় ভরপুর। আমায় ঘরের দরজা খুলে দিয়ে ঘরে বিশ্রাম করতে বলে মতিরাম সেই চলে গেছে। সে যাওয়ার সময় শুধু জেনে নিয়েছিলাম কল ঘরটা কোন দিকে। সে আমাকে দিক নির্দেশ বলে দেওয়ার পরেও আমার সাথে যেতে চেয়েছিল। আমি তাকে বলেছিলাম, দরকার নেই মতিরাম, তুমি তোমার স্ত্রীর কাছে যাও, তার এখন তোমাকে দরকার। আমি কথাটা বলতেই সে স্বস্তি পেয়ে দৌড় দেয় তার কক্ষের দিকে। আর সেটাই একজন গৃহীর একমাত্র কাজ। কর্মের পরে যদি বৃহৎ ধর্ম বলে কিছু থাকে, তবে সেটা স্বামীর ধর্ম। মতিরাম তার কক্ষের দিকে এগোলে আমিও ঘরের জানলা খুলে একটা দীর্ঘশ্বাস নিই। আসলে প্রকৃতির স্বাদ আস্বাদনের যে তৃপ্ততা, তার কিছুতেই মেটে না। খুব বেশিক্ষণ সেই তৃপ্তির স্বাদ আমি আস্বাদন করতে পারি না, তার মধ্যেই কানের পাশে সেই শীতল হাওয়া অনুভব করি। সেই শীতলতার তীব্রতা ধারালো ছুরির থেকেও বেশি। আমি পরিষ্কার বুঝতে পারি যে এক ঘন কালো ছায়ার আচ্ছাদনে মরে রয়েছে এই জমিদার পরিবার। আর সেই শক্তি কিছুতেই মানতে পারছে না আমার এই বাড়িতে উপস্থিতিটা। এসব ভাবতে ভাবতেই পালঙ্কের পাশে থাকা চেয়ারটায় শরীরটা এলিয়ে বসে পড়ি। চোখটা বুজিয়ে ভাবছি এই বাড়িতে প্রবেশের আগে সেই দেউলের মাঠ আর বাড়ির ছাদে বসে থাকা বাঁচটার কথা। তার রক্তলাল দৃষ্টি সম্পৃক্ত চাহনির কথা ভাবছি, ঠিক সেই সময় শুনতে পেলাম একটা ভারী পুরুষালী কণ্ঠ ঘরের বাইরে থেকে আমায় ডাকছেন। ঠাকুর মশাই, আসতে পারি? কক্ষের বাইরে থেকে হলেও কণ্ঠস্বর শুনে আমি পরিষ্কার বুঝতে পারি বাড়ির কর্তা এসেছেন। তাই সোজা হয়ে বসে বলি, হ্যাঁ, আসুন। আমার বলার সাথে সাথেই তিনি ঘরের মধ্যে প্রবেশ করলেন। সঙ্গে একজন মহিলা, তার হাতে চা জলখাবারের পাত্র। কর্তা তাকে বললেন, এইগুলো এই টেবিলের ওপর রাখো। মহিলা মধ্যবয়স্কা, বিবাহিতা, এই বাড়ির পরিচারিকাই বটে। তিনি টেবিলে সশব্দে চা জলখাবারের পাত্রগুলো রাখার পরই ভদ্রলোক বললেন, তুমি এবারে যাও রাখালের মা, আমি চা ঢেলে দিচ্ছি। ভদ্রলোকের কথার মধ্যে সূক্ষ্ম এক গোপনীয়তা রয়েছে, সেটা আমি বেশ বুঝতে পারি। আর রাখালের মা সেও সাথে সাথেই সেখান থেকে চলে যান। তিনি হাসতে হাসতেই আমার উল্টো দিকে চেয়ারে বসতে বসতে নিজের পরিচয় পর্বটা সেরে ফেললেন। নমস্কার ঠাকুর মশাই, আমি হরিহর সেন। বর্তমানে শ্বেততরীর সমস্ত কর্তব্য পালন করছি। বাড়ির কর্তব্য যিনি যথাযথ পালন করেন, তিনিই তো প্রকৃত কর্তা। আমার কথার পরে দুজনের অল্প হাসি বিনিময় হয়। তারপর হরিহর বাবু খানিক বিদেশি কায়দায় আমাকে জিজ্ঞেস করেন, বলছিলাম, চায়ে চিনি চলে তো ঠাকুর মশাইয়ের?
তখনও আমার রোজের ধুমায়িত চা সেবন করার অভ্যেসটা তৈরি হয়নি। বোধহয় গ্রাম বাংলার কোনো মানুষের মধ্যেই প্রচলিত ছিল না। তবে শীতের দিনে ধুমায়িত তরল বস্তু পান না করা খানিক মূর্খামি হবে। সেই কারণেই বলি, হ্যাঁ চলে, কিন্তু অল্প। বেশ বেশ, অল্পই দিলাম। ভদ্রলোক সুন্দর বিদেশি বোন চায়নার পেয়ালার মধ্যে চা ঢেলে চিনি মেশাচ্ছেন। ভদ্রলোককে মধ্যবয়স্ক বলা চলে, কারণ তার বয়স মধ্য 50 তো হবেই, কিন্তু শরীরের বাঁধন এতটাই নিপুণ যে দেখে তা মনে হওয়ার উপায় নেই। সাজগোজ, কথাবার্তার আদব কায়দায় বিদেশি ছাপ থাকলেও যথেষ্ট বিনয়ের ভাবও স্পষ্ট। তার উদারতার পরিচয় তো আমি মতিরামের কাছেই পেয়েছি। তিনি চায়ের পেয়ালাখানা আমার দিকে এগিয়ে দিয়ে জলখাবারের থালার উপর থেকে ঢাকাটা সরিয়ে দিয়ে বললেন, এই ঠাকুর মশাই, আগে এই সামান্য জল খাবারটুকু গ্রহণ করুন। চকচকে পেতলের থালায় ফুলকো ফুলকো খান ছয়েক লুচি, শীতের টাটকা ফুলকপির ডালনা, পোস্ত ছড়ানো বেগুন ভাজা আর এক বাটি ছানার পায়েস। দুপুরে না খাওয়া হলেও খিদেটা এতক্ষণ সুপ্ত ছিল, কিন্তু চোখের সামনে এত সুস্বাদু খাবার দেখে খিদেটা আবার চাকার দিয়ে ওঠে। আমি তাকে সবে ভদ্রতার খাতিরে বলতে যাব কিছু, কিন্তু তার আগেই নিচের তলা থেকে ডাক আসে। বাবা, খাজাঞ্চি মশাই সদর থেকে এসে পড়েছেন। খাজাঞ্চির সদর থেকে আসার অপেক্ষাতেই যেন তিনি ছিলেন। খবরটা কানে আসা মাত্রই তিনি ব্যস্ত হয়ে উঠে আমাকে বললেন, এই ঠাকুর মশাই, আপনি সেবা করুন, আমি একটু আসছি। একটা জমিদারির জমিদার উনি, তাই খাজাঞ্চির সাথে সাক্ষাৎ অতি প্রয়োজনীয় হতেই পারে। তাই আমি তাকে বললুম, নিশ্চয়ই, আপনি যান। হরিহর বাবু কক্ষ থেকে বেরিয়ে যান। আমি নিশ্চিন্তে সারাদিনের পর একটু খাওয়ার গ্রহণে মন দিই। আসলে সেই দুখানা ছাতুর রুটি ছাড়া আজ তো আর কিছুই পেটে পড়েনি। তাই জমিদার গৃহের সুপরিপাকে রঞ্জিত ব্যঞ্জন আমাকে বেশ তৃপ্তি দেয়। রাত নেমেছে নিঃশব্দে। গ্রাম বাংলার রাতের একটা নিজস্ব শব্দ আছে। ঝিঁঝি, ঝিল্লি, নানান রকম পোকা নানান শব্দে মুখরিত হচ্ছে সে তোতরি। ঘরের বাতিদানিতে বাতি জ্বলছে। আমি জানলার সামনে দাঁড়িয়ে গুরুমাকে স্মরণ করছি। এমন সময় হঠাৎ শুনতে পেলাম একটি মহিলার চিৎকার। খুব ভুল না করলে চিৎকারটা নিচে থেকে এসেছে, তাই আমি দৌড়ে গেলাম সেদিকে। যখন পৌঁছলাম তখন বাড়ির মোটামুটি সকলে সেখানে উপস্থিত হয়েছে। মহিলাকে ঘিরে দাঁড়িয়ে আছে সবাই। মহিলা এক অল্প বয়সী মেয়ের কাঁধে মুখ লুকিয়ে আছে। আমি সেখানে উপস্থিত হয়ে জিজ্ঞেস করি, কি হয়েছে? আমি তো ঘরেই ছিলুম, হঠাৎ করে আওয়াজ পেয়ে বাইরে এলুম। এসে দেখি রাখালের মা উঠোনে পড়ে আছে আর কি সব বিড় করছে। আরে আমিও তো বৈঠকখানায় বসেছিলাম, এই খাজাঞ্চি বাবুর সাথে কথা বলছি, হঠাৎ আওয়াজ পেয়ে বেরিয়ে এলাম। এসে দেখে এমন অবস্থা। উফ, একটার পর একটা এমন ঘটনা ঘটছে না, বলার কথা নয়। একটু সরে দাঁড়ান দেখি, আমি একটু কথা বলতে চাই ওর সাথে। রাখালের মা যে মেয়েটির কাঁধে মুখ গুঁজে কাঁদছে, আমি তাকে চোখের ইশারায় সরে যেতে বললে সে নিঃশব্দে সরে যায়। কিন্তু রাখালের মা কিছুতেই আমার দিকে তাকায় না। আমি তাকে ধীর স্বরে বলি, মা, মা কি হয়েছে তোমার? আমার কথায় সে কোনো রকম উত্তর দেয় না। পাথরের মতো মুখ ঘুরিয়ে বসে রয়েছে সে, কোনো উত্তর নেই। আমি আবারও দ্বিতীয়বার জিজ্ঞেস করি, কি হয়েছে বলো না মা। দেখো তোমার বাচ্চা রাখাল কত ভয় পেয়েছে, মুখখানা দেখো, ওর শুকিয়ে গেছে একেবারে। বাচ্চার কথা শুনে সে আমার দিকে তাকায়। তার চোখে ভীষণ ভয়, যেন মৃত্যুকে সে ভীষণ সামনের থেকে দেখেছে, তাই এমন থ মেরে বসে রয়েছে।
কিন্তু পৃথিবীতে সবথেকে সুন্দরতম সম্পর্ক হচ্ছে মাতৃত্বের সম্পর্ক, তাই সেও বলে। কি ভয়ানক দৃষ্টি তার! সব গ্রাস করে নেবে ঠাকুর, সব গ্রাস করে নেবে। আমরা কেউ বাঁচবো না, আমরা কেউ বাঁচবো না। সে যে ভয়ে পরিপূর্ণ আমি তার কথা শুনেই পরিষ্কার বুঝতে পারি। তাই তাকে আশ্বাস দিয়ে বলি, তুমি নির্ভয়ে আমাকে সবটা খুলে বলো মা। সে তাও মুখ খুলছে না, তাই দূরে কাচুমাচু মুখে দাঁড়িয়ে থাকা তার শিশু পুত্র রাখালকে তার কোলের কাছে দিয়ে বললুম, আর কিসের ভয় মা তোর? তোর ছেলে তো তোর কোলে রে মা, এবার বল। আমি কিছুটা তার কথার সঠিকত্ব প্রমাণ করার জন্যেই তার ছেলেকে তার কাছে দিয়েছিলাম, কারণ কোনো মাই তার সন্তানকে স্পর্শ করে ভুল বলবে না। ঠিক তাই হলো। সে তার ছেলেকে স্পর্শ করে বলল, আমি কাজ করে উঠোন পেরিয়ে ঘরে যাচ্ছিলাম, ঠিক তখন আমার মনে হলো কেউ যেন আমার সাথে পিছু পিছু আসছে। আমি চেয়ে দেখি গিন্নিমা, কিন্তু মুখখানা কি ভয়ঙ্কর, আর চুলগুলো তার মাটি পর্যন্ত। আমি তাকে দেখে একেবারে চিৎকার করে উঠি। রাখালের মায়ের থেকে বেশি কিছু বলতে পারল না। বারবার পাথরের মতো থ মেরে যাচ্ছে। তাই আমি বললাম, মতিরাম, মতিরাম, মাকে ঘরে পৌঁছে দাও। আমি কথাটা বলার সাথে সাথেই সে ওদের ঘরে পৌঁছে দেয়। বাকিরাও যে যার মতো ঘরে চলে যায়, শূন্য পড়ে থাকে নিচের বারান্দা। রাত বেশ ভালোই হয়েছে, আনুমানিক সময় 8:30। উত্তরের হাওয়া হু হু করে বইছে। নিচে দক্ষিণের বারান্দাতেই দুটো কেদারা পাতা হয়েছে, সেখানেই জমিদার হরিহর সেন এবং আমি বসেছি। হরিহর সেন বলতে শুরু করেছেন, ঠাকুর মশাই, আপনি তো এসে থেকেই দেখছেন একের পর এক দুর্ঘটনা ঘটেই চলেছে। তাই আপনি বুঝতেও পারছেন যে সেন পরিবার ক্রমশ বিপদের দিকে এগিয়ে যাচ্ছে। আজকে সকালের ঘটনার পর আমরা সকলেই ভীষণ রকম ভয় পেয়েছি। তাই মতিরামকে বলেছিলাম যে ওই মধুময় বাবাকে ডেকে আনতে। তা উনি তো আপনার মতো একজনকে পাঠালেন আমাদের কাছে। সত্যি বলতে আপনার মতো একজনের পদধূলি আমাদের বাড়িতে পড়েছে, আমরা সত্যি খুব ধন্য। আপনি আমার স্ত্রীকে শান্ত করেছেন। আপনাকে কৃতজ্ঞতা জানানোর ভাষা সত্যি আমার জানা নেই। বিশ্বাস করুন ঠাকুর মশাই, করুণাময়ী মানে আমার স্ত্রী এত বছরে উঁচু গলায় একটা কথা অবধি বলেনি। আর সেই করুণাময়ীর অমন রণচণ্ডী রূপ! আমার মনের যে কি অবস্থা হয়েছিল তা আপনাকে আমি বলে বোঝাতে পারবো না ঠাকুর মশাই। হরিহর কথা বলতে গিয়ে তখনও কাঁপছে। তাই আমিও তাকে খানিক সান্ত্বনা দিতেই বললাম, সেনমশাই, স্ত্রীকে ওই রূপে দেখলে ভয় পাওয়াই স্বাভাবিক। আচ্ছা, আমায় একটা কথা বলুন তো, আপনারা কি কোনোভাবে ইতিহাস বিখ্যাত সেন বংশের উত্তরপুরুষ? কারণ সেন বংশের মতোই আপনাদের বাড়ির আরাধ্যা হলেন দেবী জহুরা চণ্ডী, আর আপনাদের জমিদারি প্রতিষ্ঠিত হয়েছে শিমুলগড়ের উপরে। আমার কথা শুনে হরিহর খানিকক্ষণ চুপ থাকার পর বললেন, সত্যিই ধন্য ঠাকুর মশাই। আপনি বাড়িতে পদার্পণ করা মাত্রই আমাদের পরিবারের অতীতের কালো অধ্যায় সম্পর্কে অনুভব করতে পেরেছেন। না, এ অনুভব শক্তি নয়। সেনমশাই, মনুষ্য যদি চক্ষুকর্ণ খোলা রাখে তাহলেই সে পৃথিবীর প্রতিটা বস্তু দেখতে পাবে। ঠাকুর মশাই, আমরা সেন বংশের উত্তরসূরি, কিন্তু তা ইতিহাসের পাতায় কোথাও কোনোখানে লেখা নেই। কারণ সেটা একটা কালো অধ্যায়। শিমুলগড়ের এই সেন বংশের প্রতিষ্ঠাতা যিনি ছিলেন, তিনি এক সামান্য ধোপানি নারী। ইতিহাস বিখ্যাত সেন বংশের কোনো এক রাজপুরুষের ঔরসে আমাদের এক পূর্বপুরুষের জন্ম হয়, যার মাতা ছিলেন সামান্য এক রাজধোপানি।
রাজপুরুষের ঔরসে সামান্য এক অবিবাহিত ধোপানি গর্ভবতী। এই কথা সাম্রাজ্যে জানাজানি হওয়ার আগেই রাজ্যের রাজা সেই ধোপানি পরিবারকে বেশ ভালো অঙ্কের অর্থ ও ঐশ্বর্য দিয়ে এই রাজ্য ত্যাগ করতে বলেন। এক প্রকার বাধ্যই করেন আর কি। নিজের এবং গর্ভস্থ সন্তানের প্রাণ বাঁচাতে সেই ধোপানি তার পরিবার সহ বিক্রমপুর ছেড়ে চলে আসে এইখানে। তখন অবশ্য এই জায়গার নাম শিমুলগড় ছিল না। তিনি এসে এই স্থানে গুটি কয়েক লোককে সাথে নিয়ে এখানে থাকতে শুরু করেন এবং সেই বছরের কার্তিক পূর্ণিমায় জন্ম দেন এক ফুটফুটে পুত্র সন্তানের। তারপর নিজ বুদ্ধি বলে এই জমিদারি তৈরি করেন আর এই জায়গার নাম দেন শিমুলগড়। তা প্রায় আজ থেকে 700-800 বছর আগের কথা হবে। তবে সে সমস্ত কথা আপনি ইতিহাসে কোথাও পাবেন না। বেশ মন দিয়েই শুনছিলাম এই ইতিহাসের গভীরে থাকা সমস্ত অজানা রহস্য, আর ভাবছিলাম আমরা কত কিছুই জানি না। আসলে কথাটা এমন হওয়া উচিত, আমরা কতটুকুই বা জানি। সেসব যাই হোক, এখন শুধু রহস্য জানলে হবে না, পরিবারকে বিপদ থেকে উদ্ধার করতে হবে। ঠিক সেই কারণেই আমি হরিহর সেনকে জিজ্ঞেস করি। সেনমশাই, আপনি এতক্ষণ যা বললেন সেটা পুরোটাই অতীত ইতিহাস। যাই হোক, তার মধ্যে তো কোনো বিপদ সংকেত পেলাম না। আপনি ঠিকই অনুমান করেছেন। আমি এখনো অবধি যা বলেছি তাতে বিপদ সংকেত কিছুই ছিল না। আসলে এতক্ষণ আপনি যা শুনেছেন সেটা পুরোটাই এই জমিদারি সৃষ্টির আদি ইতিহাস। কিন্তু তারপর এই বাড়িতে যা ঘটেছে সেটা ভেবে নিজেকে এই বংশের বর্তমান সদস্য ভাবতে আমার ঘেন্না হয়। সেন মশাই কথাটা বলে একটু হতাশ হয়ে পড়লেও আবার বলতে শুরু করেন। ঠাকুরমশাই, আপনি এই বাড়ির বিপদহন্তা, তাই আপনাকে সবটুকু বলা আমার কর্তব্য। বংশানুক্রমিকভাবে তখন জমিদারির সমস্ত দায়িত্ব নিজের কাঁধে তুলে নিয়েছিলেন আমার দাদামশাই, মানে এই পিতামহ। তখন দেশে সবে সবে গোড়া সৈন্যদের আনাগোনা শুরু হয়েছে। ভাগীরথীর তীরে নতুন করে নগর পত্তন হয়েছে, গড়ে উঠেছে শহর কলিকাতা। এই কলিকাতায় সংলগ্ন এলাকায় তখন তাদের যথেচ্ছ প্রতিপত্তি। গ্রাম বাংলার অন্দরে তারা তখনও পুরোপুরি প্রবেশ করতে না পারলেও বেশ কিছু জায়গায় তাদের অবাধ যাতায়াত ছিল আর কি। তার মধ্যে এই শিমুলগড়ের শ্বেততরী ছিল অন্যতম। আমার দাদামশাই তো রায় বাহাদুর খেতাব পাওয়ার লোভে এই ব্রিটিশ সৈন্যদের তোষামত করেই চলতেন। যদিও এখনো সেই একই পদ্ধতিতেই চলছে, তবে তা অনেকাংশে কম। কারণ এখন আর এই কোরা সাহেবরা শ্বেততরীতে আসেন না, কারণ তাদের প্রাপ্য খাজানা সদরে তাদের ওই দফতরে পৌঁছে দেওয়া হয়। এই তো আজও খাজাঞ্চি মশাই সেই কাজেই সদরে গিয়েছিলেন। সেনমশাই, সবই তো বুঝলাম, কিন্তু গোড়া সাহেবরা এই বাড়িতে আর আসেন না কেন? সেটাই তো এই পরিবারে সব থেকে বড় কালো অধ্যায় ঠাকুরমশাই। গৌরীহর সেন, মানে আমার দাদামশাই, রায় বাহাদুর খেতাব পাওয়ার জন্য এতটাই মরিয়া হয়ে উঠেছিলেন যে ধর্ম কর্ম সমস্তটা বিসর্জন দিতেও পিছপা হননি। ইংরেজি নববর্ষের দিন সন্ধ্যায় সে বছর মজলিস বসেছিল এই শ্বেততরীর নাচমহলেই। সেই সময় রত্না কুমারী নামের একজন রাঁধুনি ছিল আমাদের পরিবারে। সেদিন সেই সন্ধ্যের সমস্ত রান্না করেছিল সেই রাঁধুনি। গোড়া সাহেবদের সেই রাঁধুনির রান্না ভীষণ মনে ধরে, তাই তাদের মধ্যে একজন সেই রাঁধুনিকে ভেট দিতে চান। যদিও সেই রাঁধুনি কিছুতেই গোড়া সাহেবদের সম্মুখে আসতে চাননি, কিন্তু ওই যে আমার দাদামশাই তখন লোভে সম্পৃক্ত।
তাই তার কাছে তখন কোনো কিছুই ভুল নয়, সবই যেন ঠিক। এই রায় বাহাদুর উপাধিটা নিতে হবে না। যাই হোক, ওই রাধুনী ছিলেন স্বামী ত্যাজ্যা। বিয়ের বছর খানেক পরেই তাকে তার শ্বশুর বাড়ির লোক অন্যায় কারণে তাড়িয়ে দিয়েছিল আর কি। আর তারপরেই সে এই বাড়িতে রান্নার কাজ শুরু করে। তা বেশ যাচ্ছিল তার দিন। তা একদিন প্রভাতে উঠে জানতে পারে যে সে পোয়াতি, কিন্তু তবুও সে তার স্বামীর কাছে ফিরে যায়নি, এই বাড়িতেই ছিল। বুঝলেন ঠাকুর মশাই, 8 মাস বেশ ভালোভাবেই কেটে যায়, কিন্তু সর্বনাশটা ঘটে সেই সন্ধ্যায়। সেই গোড়া সাহেবের কাছ থেকে ভেট নেওয়ার সময় লাল মুখো এক গোড়া সাহেবের তার দিকে নজর পড়ে। ওই গোড়া সাহেব তখন গৌরহরি সেনকে লোভ দেখায় যে ওই নারীকে পেলেই সে তাকে বড়লাটের কাছে সুপারিশ করে রায় বাহাদুর উপাধি পাইয়ে দেবে। আর আমার ঠাকুর দাদা তো তখন লোভে এতই উন্মত্ত ছিল যে একজন পোয়াতি মায়ের সাথে এমন হীন কাজ করতেও তার বুক কাঁপেনি। সেদিন রাতে রত্নাকুমারীকে তার মায়ের প্রাণের ভয় দেখিয়ে ওই গোড়া সাহেবের কাছে যেতে বাধ্য করে আমাদের দাদা মশাই গৌরীহর সেন। আর পরদিন সকালে সেই হতভাগীর মরদেহ পাওয়া যায় আমাদেরই কুলদেবী জহুরা চণ্ডীর গর্ভগৃহের একেবারে চৌকাঠের সামনে থেকে। তার আলো থালো শাড়ি দেখে কারোর বুঝতে আর বাকি ছিল না যে আগের দিন রাত্রে কি ঘটেছে তার সাথে। রত্নাকুমারীর ফাটা কপাল থেকে ঝরে পড়া রক্তে মন্দিরের চৌকাঠটা ভিজে গিয়েছিল ঠাকুর মশাই। সবাই সেদিন বুঝতে পেরেছিল রত্নাকুমারী নিজের সাথে হওয়া অপমানের হিসেব নিতেই দেবীর কাছে গিয়েছিল, আর তারপরেই হয়তো মাথা খুঁটে খুঁটে নিজের জীবন বিসর্জন দিয়েছে। খানিক পরে সকলে দেখে যে রত্নাকুমারীর পা বেয়ে রক্তের বন্যা বয়ে যাচ্ছে। কারোর আর বুঝতে বাকি থাকে না যে শুধু তার নয়, তার গর্ভে থাকা সন্তানেরও প্রাণহানি ঘটেছে। সেই মর্মান্তিক দুর্ঘটনার পরেই এই সেন পরিবারে এক অদৃশ্য কালো ছায়া নেমে আসে ঠাকুর মশাই। আমার দাদা মশাই 1 সপ্তাহের মধ্যেই মারা যান। সেই কারণে আমার ছেলের মুখে ভাতের অনুষ্ঠান পর্যন্ত হয় না। শুধু তাই নয়, তারপর কোনো গোড়া সাহেব এই শ্বেততরিত দূর শিমুল করে পা রাখলেই মারা যেতে শুরু করে। তাই আজ 15 বছর হয়ে গেল এ বাড়িতে কোনো গোড়া সাহেব আর পা রাখেনি। শুধু গোড়া সাহেবই নয়, এ বাড়িতে কেউ পোয়াতি হলেই তার বাচ্চা পেটেই মারা যায়। এই 15 বছর ধরে যতবার যেই পোয়াতি হয়েছে ততবারই তার পেটের বাচ্চা মারা গেছে, আর তার সাথে মরেছে অন্য আর একজন কেউ। জমিদার মশাইয়ের মুখে বিস্তারিত ব্যাখ্যা শুনে আমি বলি, হ্যাঁ, সে কথা আমি পূর্বেই মতিরামের কাছে শুনেছি। ওটাই তো চিন্তার বিষয় ঠাকুর মশাই। আমার কমলা মা অন্তঃসত্ত্বা, আর 2 দিন পর তার 7 মাসের সাধ। আর ঠিক তার পর দিনই সে 7 পেরিয়ে 8 মাসে পা দেবে। আর ওটাই এই পরিবারের একমাত্র ভয় ঠাকুর মশাই। তার মধ্যে আবার করুণাময়ী মায়ের এমন অবস্থা। সকাল থেকে তো কমলা মাকে তার ঘরেই রাখা হয়েছে। আচ্ছা, কমলা কি আপনার? আগে আমার পুত্রবধূ হয় ঠাকুর মশাই, আমার একমাত্র ছেলে বংশীহরের স্ত্রী। জমিদার মশাইয়ের কথা শুনে আমি বুঝতে পারি তাদের দুশ্চিন্তার কথাটা কতটা যুক্তিযুক্ত। তাই তাকে বলি, একবার আপনার ওই কুলদেবী ওই জহুরা চণ্ডীর থানে যাওয়া যায়? হ্যাঁ, নিশ্চয়ই ঠাকুর মশাই, কেন নয়, অবশ্যই চলুন।
রাত বাড়ার সাথে সাথে অদ্ভুত নির্জনতা ঘিরে ধরেছে সে তো তরিকে। পথে যেতে যেতেই আমি জমিদার হরিহর সেনকে জিজ্ঞেস করি, এই বাড়ি এক বজরার আদলে গড়ে ওঠার কারণ কি? আপনার পূর্বপুরুষ বজরায় করে এই স্থানে এসেছিলেন বলে? আপনি বিচক্ষণ মানুষ ঠাকুরমশাই, তাই আপনাকে বলার কিছুই নেই। ঠিকই ধরেছেন, এটাই সঠিক কারণ। আর আমার পূর্বপুরুষ যে ভীষণ শৌখিন মনের মানুষ ছিলেন, সেটা তার এই ভাবনা শৈলী দেখেই বোঝা যায়। কথাবার্তার মধ্যেই আমরা মহলের পূর্ব দিকে পৌঁছাই। দুপাশে শিমুল গাছ, মাঝ দিয়ে রাস্তা। কিছুটা হাঁটার পরেই দর্শন পেলাম দেবী জহুর চণ্ডীর মন্দিরের। মশালের আলোয় আলোয় মন্দির ভরে থাকলেও মন্দিরে আমি প্রাণ শক্তির আভাস পাই না, বরং আমার অন্তর চক্ষু দিয়ে বুঝতে পারি মন্দিরে কোষ্ঠী পাথরের চতুর্ভুজা দেবী চণ্ডীর মূর্তি থাকলেও সেখানে দেবী অধিষ্ঠান করছেন না। যেখানে মন্দিরে পবিত্রতা থাকে সেখানে প্রবেশ করলে তা অনুভব করা যায়, কিন্তু আমি সেন পরিবারের কুলদেবীর মন্দিরে প্রবেশ করে তা অনুভব করি না। তাই সেখানে কিছুক্ষণ থেকেই বেরিয়ে আসি। রাত সেদিন কাটতে চায় না। সেগুন কাঠের পালঙ্কে দেহ রেখেও চোখে ঘুম নামে না। মাঝরাতেই কি মনে হতে আমি আবার সেন পরিবারের অতিথি কক্ষ থেকে বেরিয়ে সেই চণ্ডীর থানের দিকে অগ্রসর হই, কারণ যা সমস্যা তা ওখানেই রয়েছে। রাতে জমিদার মশাইয়ের সাথে মন্দির থেকে ফেরার সময় আমি প্রত্যেকের ঘরকে মন্ত্র বলে বেঁধে দিয়েছি। ওই অশুভ কালো ছায়া চাইলেও কারোর ঘরে আজ রাতে প্রবেশ করতে পারবে না। তাই সে আজ ওই মন্দিরের আশেপাশেই থাকবে। তাই কিছু না ভেবেই আমি সেদিকে অগ্রসর হই। ঠিক 2 দিন পর রটন্তী কালী পুজো, তারপর দিন অমাবস্যা, তার মধ্যেই যা করার করতে হবে এমনটা ভাবতে ভাবতেই আমি শিমুল সারির মাঝ দিয়ে এগিয়ে চলেছি। ঠিক সেই সময় অনুভব করলাম সেই হিম শীতল হাওয়া। তাই আমি সেখানেই বজ্রাসনে বসে চিত্তকে স্থির করে বলি, আমি জানি তুমি কে, কিন্তু কেন এমন করছো মা? জানি মা, আমি তোমার সাথে যা হয়েছে একেবারে ঠিক হয়নি। তা বলে কি এই নির্দোষ মানুষগুলোকে কষ্ট দেওয়া তোমার ঠিক হচ্ছে? এটা ঠিক হচ্ছে না মা। সেদিন প্রশ্নগুলো হাওয়ার কাছে করলেও আমার কানের কাছে উত্তর আসে। আর সেদিন সে আমার সাথে এমন করছিল সেবেলা, হ্যাঁ, 2 হাত জোর করে আমি কাকুতি মিনতি করছিলাম, কেউ শোনেনি। সেদিন কেউ শোনেনি আমার কথা। আমার পেটে 8 মাসের সাহস এলো। তারপর ওই লোভী নরকের কীট, ওই জমিদার আমার নরপিশাচ লাল মুখ পশ্চিমে তার ঘরে টেনে নিয়ে গেছিল। কেঁদে কেটে পায়ে পড়েছিলাম আমি, তাও শোনেনি। পাষণ্ডটা পশুর মতো আচরণ করলো। আমার সা ভূমিষ্ঠ হওয়ার আগেই শ্বাস নিতে না পেরে মরে গেল। আর আমি ওদের ছেড়ে দেব? কখনো না। এই বংশ নির্বংশ করব। এখনো এই বাড়িতে কারোর বংশ পারবে না, আমি হতে দেব না। আমি তার কষ্টের কথা শুনে কেঁদে ফেলি। এক মুহূর্তের জন্য আমার মনে হয় ও ঠিক বলেছে, তাই বলে ফেলি, তাই প্রতিশোধ নিতে চাস, তাই তো? প্রতিশোধ পূরণ হলে তুই চলে যাবি তো? চলে যাব, আমি চলে যাব, এখান থেকে চলে যাব। বেশ, তবে পরশু রাতে আসিস। তার আগে কারোর ক্ষতি করবি না, কথা দে। আমার কথা আর বেশ কিছুক্ষণ উত্তর আসছিল না। শুধু শুধু হু হু স্বরে হাওয়া বইছিল, তাই বেশ হুঙ্কারিয়েই বলি, কি হলো বল, আমায় উত্তর দে। বেশ। তারপর খেয়াল করি মাথার উপর দিয়ে একটা বাজ সশব্দে উড়ে গেল। বেশ কিছুক্ষণ একভাবে বলার পর তারানাথ খানিক থামে। আমরা সবাই যে যার স্থানে এতক্ষণ একেবারে স্থির হয়ে বসেছিলাম। তারানাথের মুখে ওই ঘটনার বর্ণনা শুনে একেবারে স্তম্ভিত হয়ে রয়েছি। হাত পা একেবারে সরছিল না আমাদের। ঘটনার এতটাই ব্যাপকতা
যে চোখের পলক অবধি পড়েনি আমাদের। তবে তারানাথ একটু থামতেই কিশোরী জানতে চাইল, তাহলে সেবার কি আপনি ওই প্রেতের সাহায্য করেছিলেন? কারণ তার তো কোনো দোষ ছিল না। কিশোরীর কথাখানা শুনে তারানাথ বলতে শুরু করল, সেই বাজ সেখান থেকে চলে যাবার পর খানিকক্ষণের জন্য একবার সেটাই ভেবেছিলাম, কিন্তু ওই ক্ষণিকের জন্য একবার ঘর বন্ধন দেওয়ার সময় কমলা আর পরবর্তীর মুখখানা মনে পড়তেই আমি দ্বন্দ্বে পড়ে যাই। আর তাছাড়াও দোষ পূর্বপুরুষ করেছে, হরিহর কিংবা বংশীহর কেউই তো খারাপ মানুষ নয়। তারা দুজনেই যথেষ্ট ভালো মনের মানুষ, আর অর্থের অহংকারও তাদের নেই। বরং তারা দুজনেই ভীষণ বিনয়ী, তাই আমি নিজেই অন্তর্দ্বন্দ্বে পড়ে যাই। তাই ওই রাত্রি ত্রিপ্রহরেই ছুটে যাই মধুময় সাধকের কাছে। আমার তখন কি করা উচিত এই দ্বন্দ্ব মেটাতে তার কাছে একবার আমাকে যেতেই হতো। শ্মশান ভূমির মতো নিস্তব্ধ দেউলের মাঠ, নির্জন শালের জঙ্গল রাতের আধারেই পার করি। তারপর ভোর রাতে কপালেশ্বরী নদীর পাড় ধরে মধুময় সাধকের আরাধ্যা মা প্রচণ্ড চণ্ডিকার থানে উপস্থিত হই। ভোরের প্রথম আলোয় মন্দির আলোকিত হয়েছে। আমি তার সম্মুখে বসে বলি, এ তুই আমাকে কোন দ্বন্দ্বে ফেললি বল দেখি মা, এখন আমি কি করি? আমি মায়ের কাছে প্রশ্নমুখর চোখে বসে আছি, ঠিক সেই সময় মধুময় সাধকের কণ্ঠ আমার কানে এলো। কি হয়েছে তারানাথ? তোমাকে এত বিব্রত দেখাচ্ছে কেন? বিব্রত হব না বলুন? এমন এক সমস্যা যে আমি কাকে সাহায্য করব তা কিছুতেই বুঝতে পারছি না। এ কেমন কথা? তুমি মায়ের ছেলে, মা সব সময় সত্যকেই বেছে নেয়। তুমিও তো সত্যের পথ অবলম্বন করো, তাহলে এত চিন্তা করছো কেন? কিন্তু হ্যাঁ, খেয়াল করো যেন কেউ বঞ্চিত না হয়। কিন্তু মায়ের পথ অবলম্বন করব যে ওই পরিবারে যে মা নিজেই অধিষ্ঠান করেন না। ওই বাড়িকে বিপদমুক্ত করতে সবার আগে ওই বাড়িতে ফিরিয়ে আনতে হবে তাকে। শুভ শক্তিকে, অর্থাৎ ওই বাড়ির কুলদেবী জহুরাচণ্ডী দেবীকে ফিরিয়ে আনতে হবে আগে। কিন্তু সেই কাজ করতে পারে একমাত্র যে দেবীকে প্রতিষ্ঠা করেছিল সেই। কিন্তু যিনি ওই দেবীকে প্রতিষ্ঠা করেছিলেন তিনি তো আর ইহ জগতে নেই বাবা। এই প্রশ্নের উত্তর একমাত্র তুমিই খুঁজতে পারবে তারানাথ, আর ওই বাড়িতেই খুঁজে পাবে। ওই বাড়িতে খালি চোখে যা দেখবে তার বাহ্যিক রূপ এক হলেও তার অর্থ কিন্তু ভিন্ন হতে পারে। আমি মধুময় সাধকের কথা শুনে ফেরার পথ ধরি। শ্বেত তরীতে যখন এসে পৌঁছালাম তখন সকাল পেরিয়ে বেশ বেলা হয়েছে। সেন পরিবারের সকলে আমাকে বাড়ির মধ্যে না দেখে যথেষ্ট ভেঙে পড়েছিল। আমি বাড়িতে পা রাখা মাত্রই মতিরাম উচ্চ গলায় চিল্লিয়ে বলল, কর্তা বাবা, ঠাকুর মশাই ফিরে এসেছেন। মতিরামের গলা পাওয়া মাত্রই হরিহর মশাই তৎক্ষণাৎ নিচে নেমে এসে উদাস কণ্ঠে বললেন, আপনি এসেছেন ঠাকুর মশাই? আমি তো ভেবেছিলাম যে আপনি... কি ভাবলেন সেন মশাই, আমি চলে গেছি? না না, আমি কথা দিয়ে তা সম্পন্ন না করা অবধি কোথাও যাই না। নিহাতি দরকার পড়েছিল তাই একবার যেতে হয়েছিল। আচ্ছা, বৌঠান কোথায়? উপরেই আছে, নিজের ঘরে বসে চোখের কাজল দিয়ে কি সব অদ্ভুত আঁকি বুকি কাটছে। আর কেউ তার কাছে যেতে গেলেই আঙুল দেখিয়ে সরিয়ে দিচ্ছে, যেন যেন ওই আঁকি বুকিতে পা পড়লেই যত অনিষ্ট হয়ে যাবে। সেন বাবুর মুখে তার স্ত্রীর সম্পর্কে বিস্তারিত ব্যাখ্যা শুনে আমি আর দেরি না করে বলি, কোথায় চলুন দেখি। তৎক্ষণাৎ আমরা সেই ঘরের দিকে এগিয়ে যাই। গিয়ে দেখি একটা ফুলের ছবি সে এঁকেছে। অদ্ভুত একটা ফুল, যেন সে তার পাপড়ির মধ্যে লুকিয়ে রেখেছে অতি যত্নের বীজ। সেই বীজ ফল হয়ে ফলবে। আমি তার দিকে এগোতে শুরু করি। সে তা দেখেই আমায় সরে যেতে ইশারা করে।
আমি সরছি না দেখেই সে তীরের বেগে এগিয়ে এসে আমায় টেনে সরিয়ে দেয়। তারপর হাঁপিয়ে উঠে বসে পড়ে মাটিতে। তার চোখ জলে ভিজে উঠেছে। আমি তার মাথায় হাত রেখে মহামৃত্যুঞ্জয় মন্ত্র পাঠ করি। এখন তিনিই ভরসা, তিনিই তো ত্রিকালেশ্বর। তাই দেবাদিদেবকে স্মরণ করে ঘর থেকে বেরিয়ে আসি। হরিহর সেনও বেরিয়ে আসেন আমার সাথে। সে আমার পিছু পিছু আসছে, আমি সম্মুখে। তিনি আমাকে জিজ্ঞেস করলেন, ঠাকুর মশাই, করুণাময়ী এমন কেন করছে? ও ও- ও আবার আগের মতো ঠিক হয়ে যাবে তো? আমি তার প্রশ্নের সেভাবে কোনো উত্তর দিই না। শুধু বলি সেনমশাই, আপনার তো এই আঁকি বুকি চেনা, তাই না? আমার হঠাৎ প্রশ্নে চমকে ওঠে হরিহর। হ্যাঁ হ্যাঁ, মানে ঠাকুর মশাই, আমি এটার কথা ভুলেই গিয়েছিলাম। আসলে আসলে ওই আঁকি বুকিকে আমি কোনো গুরুত্বই দিইনি কোনোদিন। বেশ, আমি আপনার কথাই শুনলাম, কিন্তু একবারও আঁকি বুকিটা কি আপনি মন দিয়ে দেখেননি? না, মানে আসলে ঠাকুর মশাই, আমরা আমতা আমতার মধ্যেই 3 তলার খোলা বারান্দায় এসে থেমেছি। আসলে ঠাকুর মশাই, আমি আমি এই আলপনা আগেও দেখেছি। সত্যি বলছি, আলপনার মধ্যে যে কিছু থাকতে পারে সেটা আমি কখনো ভাবিনি, মানে ভাবতেই পারিনি ঠাকুর মশাই। সত্যি একজন মাংস চামড়া রক্ত দিয়ে তৈরি মানুষের পক্ষে এত কিছু বোঝা সম্ভব নয়। তবুও যদি একটু মন দিয়ে দেখতেন তাহলে বুঝতে পারতেন একটা ফুল কিভাবে তার বীজকে ফল না হওয়া অবধি নিজের কাছে অতি যত্নে ধরে রাখে। সেটাই দেখার বিষয়। দেখেছেন, আমি কখনো এত কিছু খেয়ালই করিনি। সে যাই হোক, আপনি কখনো মন্দিরে গিয়ে কিছু খেয়াল করেননি, মানে অনুভব করেননি? মন্দিরে গিয়ে কই না তো, তেমন তো কিছু কখনো অনুভব করিনি। মানে মন্দিরে গেলে মন অশান্ত হয়ে ওঠেনি কখনো? মনে হয়নি পিছে পিছে কেউ আসছে? কিংবা রাতের দিকে মন্দির চত্বরে কখনো মনে হয়নি মন্দির কেমন শূন্য ভূমি হয়ে উঠেছে? মিথ্যে বলবো না ঠাকুর মশাই, তবে এই বিষয়টা নিয়ে কখনো বিশদে ভাবা হয়নি। যখন আমি ছোট ছিলাম তখন মন্দিরে গেলেই মনে হতো এই দেবী মূর্তির উজ্জ্বল আলোয় ভরে আছে আমাদের পরিবার। আমার বিয়ের পর আমার স্ত্রীও সেই উজ্জ্বলতা খেয়াল করেছে, কিন্তু তারপর সবই কেমন ঝাপসা হয়ে পড়েছিল। কিন্তু সত্যি বলতে কি, এই বিষয়ে কোনো রকমই খেয়ালই পড়েনি। আর তাছাড়া সবসময় আমি একটা আতঙ্কে থাকতাম। ওই ঘটনার পর দাদা মশাই একদিন এই অমন সকালবেলা হঠাৎ করেই এই মন্দিরে ঠাকুর প্রণাম করতে এসে জ্ঞান হারান। আর তারপর জ্ঞান আসার পর উনি বোবা হয়ে যান। উনিও এমন এই আঁকি বুকি কাটতেন, এই এই একই আঁকি বুকি ঠাকুর মশাই, একদম এক। এই সেবার আমার তৃতীয় সন্তান গর্ভস্থ ছিল, কিন্তু 7 মাস পেরিয়ে স্ত্রী যখন 8ম মাসে পদার্পণ করল, সেদিনই রাতে এক ভয়ানক স্বপ্ন দেখে করুণাময়ীর দম আটকে গেল। তারপর প্রবল রক্তপাতে সব শেষ ঠাকুর মশাই, সব শেষ। তারপর থেকে একে একে এই পরিবারের অনেকের সাথেই এমন ঘটনা ঘটতে লাগলো। প্রভাতে মন্দিরের গর্ভে গৃহে প্রবেশের আগেই এমন একটা ঘটনা ঘটত। ব্যাস, তারপরেই শেষ হতে শুরু হলো এক একটি প্রাণ। ভয়ে কেউ এই জমিদার বাড়িতে কাজ করা বন্ধ করে দিল। এমনকি ভাগ চাষিরা চাষ অবধি করতে চাইছিল না। সব মিলিয়ে সে এক দুর্বিষহ পরিস্থিতি তৈরি হয়েছিল ঠাকুর মশাই। করুণাময়ী তখন সন্তান শোকে কাতর।
তার সাথে সাথে আরো দুজনের পেটের বাচ্চা শেষ হয়ে গেল। এমন ঘটনা পরপর ঘটার পর পরিবারের কুলপুরোহিত দেবী জহুরাচণ্ডীর মহাপুজো দিয়েছিলেন। তারপর 15 বছর এই বাড়িতে কোনো দুর্ঘটনা ঘটেনি, কিন্তু কিন্তু শেষ 6 মাসে আবার শুরু হয়েছে সেই সেই একই ধরন, সেই একই দুর্ঘটনা। আমি জমিদার মশাইয়ের পুরো ঘটনাখানা বিস্তারিতভাবে শুনে বললাম। বুঝলাম। আচ্ছা, এবার একটা কথা বলুন তো, এই 15 বছরে কেউ গর্ভবতী হয়নি? পুরনো লোকেরা তো এই বাড়িতেই ছিল, কিন্তু তাদের ছেলেমেয়েরা বড় হলে বিয়ে করে অন্যত্র চলে যেত। তাই বিগত 15 বছরে এই বাড়িতে কেউ আর গর্ভবতী হয়নি। আপনার কথা শুনে যা বুঝলাম, তাতে সেনমশাই গর্ভস্থ সন্তানদের ভূমিষ্ঠ হতে না দেওয়ার জন্যই সেই শক্তি এমন মরিয়া হয়ে উঠেছেন। তার সাথে যে অমানবিক কাজ হয়েছিল তার প্রতিশোধের জন্যই সে এমন করছে। আমার কথা শুনে সেন মশাই তার বংশধরের কথা ভেবে আমার পায়ের সামনে দুহাত জোর করে বসে বললেন, তাহলে এখন উপায়? তাহলে কি কোনো রাস্তাই নেই ঠাকুর মশাই? আমার নিষ্পাপ বংশধর কি পৃথিবীর আলো দেখার আগেই শেষ হয়ে যাবে? আপনি আপনি কিছু একটা করুন ঠাকুর মশাই, কিছু একটা করুন আপনি। আমি আর নিতে পারছি না যে। সেন মশাই প্রচণ্ড ভয়ে নিজের স্থান জ্ঞান সব ভুলে শুধুমাত্র নিজের উত্তরসূরিকে বাঁচানোর জন্য মরিয়া হয়ে উঠেছেন। আর একজন দাদা মশাইয়ের পক্ষে এমন করাটাই স্বাভাবিক। তাও আমি তাকে বলি, সেনমশাই শান্ত হন, শান্ত হন। অশান্ত মন সব থেকে ভুল সিদ্ধান্ত নেয়। তাই আপনাকে এখন সব থেকে বেশি শান্ত থাকতে হবে। ও আর একটা কথা মনে রাখতে হবে, এই বাড়ি শুধুমাত্র প্রেত শক্তির কবলে রয়েছে এমনটা কিন্তু একেবারেই নয়। এই বাড়িতে দেবী মূর্তি থাকলেও এখানে কোনো রকম দেবী শক্তি নেই। তাই সর্বপ্রথম আপনার উচিত দেবী শক্তিকে এই বাড়িতে ফিরিয়ে আনা। কিন্তু তা কি করে সম্ভব ঠাকুর মশাই? সম্ভব, সম্ভব। আর সেটা সম্ভব করতে পারেন একমাত্র আপনি। আমি? কিন্তু কিভাবে? আমি তো এসবের কিছুই জানি না। হ্যাঁ সেনমশাই, একমাত্র আপনিই পারেন। আর সেটা খুব শীঘ্রই করতে হবে। আগামীকাল রটন্তী কালিকা পূজা, তাই কাল নিশীতে দেবী জহুরাচণ্ডীর মহাপুজো করতে হবে। আর সেই পূজা সম্পন্ন করবেন আপনি। দেবী চণ্ড মুন্ড নামের 2 অসুরকে বধ করেছিলেন, তাই দেবীর আর এক নাম চণ্ডী। কালকে আমরা দেবীর সেই রূপকেই আরাধনা করব। মন্ত্রতন্ত্র আপনাকে জানতে হবে না, শুধু ভক্তি ভরে মায়ের নাম জ্ঞান করবেন, তাহলে দেবী প্রসন্ন হবেন, আবারও ফিরে আসবেন এই শ্বেততরীতে। কিন্তু এই সব কিছুর আগে আমাকে একবার এই পরিবারের কুলপুরোহিতের সহিত সাক্ষাৎ করতে হবে। আচ্ছা, এখন যিনি এই পরিবারের পুরোহিত, উনি বংশানুক্রমিকভাবেই পুরোহিত হয়েছেন, তাই তো? হ্যাঁ তাই। আসলে আমাদের বংশের যা নিয়ম ছিল তা কোনো কিছু বদলানোর দুঃসাহস আমি কখনোই দেখাইনি। আসলে এমনিতেই এই পরিবারের এত অশান্তি, তার মধ্যে আবার নতুন করে কোনো অশান্তি বা বিপদ কেই বা ডেকে আনতে চায় বলুন তো ঠাকুর মশাই? তাই বংশ পরম্পরায় যা চলে আসছিল তাই আমি অনুসরণ করছিলাম। আচ্ছা, বুঝলাম। তা একবার কি দেখা করা যায় পুরোহিত মশাইয়ের সাথে? হ্যাঁ হ্যাঁ নিশ্চয়ই। চলুন আমরা বরঞ্চ এই নিচে গিয়ে বৈঠকখানায় বসি। ওখানেই আমি পুরোহিত মশাইকে ডেকে পাঠাচ্ছি। শ্বেততরী সর্বত্রই সাজানো গোছানো, সেটা তোমাদের আগেও বলেছি। প্রায় 700 বছরের পুরনো প্রাসাদ, কিন্তু এখনো তার গরিমা কোনো অংশেই কমেনি। বৈঠকখানাটিও কেমন সুন্দর করে সাজানো গোছানো। বৈঠকখানার দেওয়াল জুড়ে রয়েছে নানান তৈলচিত্র, যার মধ্যে একটি রমণীর চিত্র দেখে আমি সেনমশাইকে প্রশ্ন করি, ইনি কি সেই মহিয়সী রমণী? আগে না না ঠাকুর মশাই, ইনি হচ্ছেন আমার পিতামহী, যিনি নিজের স্বামীর অন্যায় মানতে না পেরে আত্মঘাতী হয়েছিলেন এবং আদেশ দিয়েছিলেন ওই দেউলের মাঠের পশ্চিম সীমায় তার শেষকৃত্য সম্পাদন করার জন্য। আপনি যার কথা বলছেন সেই রমণী নিজের কোনো প্রতিকৃতি তৈরি করতে চাননি, তবে
তার প্রজারা তাকে এতই ভালোবাসতেন যে এই রাজ্যের দক্ষিণ সীমায় অর্থাৎ ওই দেউলের মাঠের দক্ষিণ দিশায় তার একটা সমাধি মন্দির তৈরি করেছিলেন। যদিও কালো স্রোতে সেই সমাধি আর নেই, আছে শুধু নতুন করে বানানো মন্দিরটাই। তার নাম ছিল কদলীবালা সেন। তবে একটা কথা কি জানেন তো, আমার ঠাকুমা ছিলেন জাতিস্বর। তিনি ওই জন্মের পর জ্ঞান হওয়ার সময় থেকেই এই বাড়ির সমস্ত কথা বলতেন। শুধু তাই নয়, তিনি পরিষ্কার বলতেন তিনি তার বাবা মায়ের সাথে নৌকা করে এসেছিলেন এই শিমুল করে। তার বাড়িটাও নাকি একটা সাদা নৌকা। তারপর এক জ্যোতিষীর কাছে তার পিতা এই বাড়ির খোঁজ পান এবং তারপর তার পিতা এই পরিবারে এসে সমস্ত কথা খুলে বলেন এবং তিনি এই পরিবারের পুত্রবধূ হয়ে আসেন। তারপর ভাগ্যদোষে আত্মঘাতী হন। যত এই পরিবারের কথা শুনছি ততই অবাক হচ্ছি, মানে বলার সব ভাষা হারিয়ে ফেলছি। কিন্তু কথা তো বলতেই হবে। ইতিমধ্যে সেই ঘরে এসে উপস্থিত হয়েছে এই পরিবারের কুল পুরোহিত। তিনি এসে জমিদার মশাইকে বললেন, আপনি আমাকে ডেকেছেন? আগে আমি নই পুরোহিত মশাই, ইনি ডেকেছেন, এই ঠাকুর মশাই। পরিচয় করিয়ে দিই, ইনি হলেন তন্ত্র সাধক তারানাথ তান্ত্রিক। উনি আপনার সাথে একটু কথা বলতে চান। জমিদার মশাই বিচক্ষণ মানুষ। তিনি আমাকে চুপ করে থাকতে দেখে বুঝতে পারেন যে আমি পুরোহিত মশাইয়ের সাথে একটু একান্তে কথা বলতে চাই। তাই তিনি বললেন, আচ্ছা, আপনারা কথা বলুন, আমি একটু উপর থেকে ঘুরে আসি। কিন্নির কি অবস্থা একবার দেখে আসি। হ্যাঁ, আপনারা কথা বলুন। হরিহর সেন উপরে চলে যাওয়ার পর বেশ কিছুক্ষণ একান্তে কথা হয় সেন পরিবারের বর্তমান কুল পুরোহিতের সাথে। কিন্তু ঘণ্টাখানিক কথা বলার পর আমি বুঝি তার পূর্বপুরুষ ছিলেন কেবল বেদজ্ঞ পণ্ডিত। তন্ত্রশাস্ত্রে বিশেষ জ্ঞান তাদের ছিল না। তাই মনে মনে বুঝে যাই, যা করার এখন আমাকেই করতে হবে। ঈশ্বরই ভরসা, যা আছে কপালে। সময় নিজের মতো ধীরে অতিবাহিত হওয়ার পর রাত্রি দ্বিপ্রহরে এসে থামে। আমি আর হরিহর সেন দুজনেই শ্বেত তরী ছেড়ে এগিয়ে যাই দেহুলের মাঠে, সেই স্থানে যেখানে কদলীবালার স্মৃতি মন্দিরটা ছিল। মতিরামকে সাথে নিয়ে আমি আগের থেকেই সেথায় যজ্ঞের জিনিসপত্র প্রস্তুত করিয়ে রেখেছিলাম। আসলে পুরো ঘটনাখানা শোনার পর আমি দেউলের মাঠের এই দক্ষিণ দিশায় একবার এসেছিলাম, কারণ আমি বুঝে গেছিলাম যদি দেবী চহুড়াচণ্ডীর পুজোর সব রীতিনীতি জানতে হয় তাহলে তাকে আহ্বান করতে হবেই। আর হরিহরের পিতামহী আত্মঘাতী হয়েছিলেন সেই কারণেই তার আত্মা মুক্তি পায়নি, আর তাকে আহ্বান করার সব থেকে ভালো স্থান এটাই। তাই জমিদার মশাইকে নিয়ে সময় মতো দেউলের মাঠে চলে আসি। তাকে যদিও পূর্বে কিছুই বলিনি, শুধু বলেছিলাম রাত্রি দ্বিপ্রহরে শুদ্ধ গাত্রে রক্তবস্ত্র পরে সে যেন শ্বেত তরীর দরজায় দাঁড়িয়ে থাকে। সে বিনা বাক্যে তাই করেছিল, কিন্তু দেউলের মাঠের দক্ষিণ দিশায় এসে প্রশ্ন করে, ঠাকুর মশাই, এই সময় এখানে কেন নিয়ে এলেন? এখানেই তো সব প্রশ্নের উত্তর পাবো সেন মশাই। এখানে এখানে সব প্রশ্নের উত্তর পাবো? কিন্তু কিন্তু কোন প্রশ্ন ঠাকুর মশাই? সেন বাড়ির মন্দিরে দেবীকে পুনরায় ফিরিয়ে আনবার উপায়। হ্যাঁ, সে না হয় বুঝলাম, কিন্তু কিভাবে সম্ভব সেটা? সেন মশাই, আমরা যজ্ঞ করে আপনার পিতামহীর আত্মাকে আহ্বান জানাবো। তার কাছ থেকে জেনে নিতে হবে দেবীকে প্রসন্ন করার উপায়। কিন্তু ঠাকুর মশাই, কোনো ভয় নেই, আপনি আমার পাশের আসনে বসুন, আমরা যজ্ঞ শুরু করব। নির্জন নিশুতি শীতের রাত, হিম প্রবাহ চলছে, তার মধ্যেই আমি গায়ত্রী মন্ত্র জপে চলেছি। কোনো মতে যজ্ঞকুণ্ড জ্বলে উঠেছে, তার মধ্যে একের পর এক মন্ত্রপ্লুত কাঠ দিয়ে চলেছি।
যজ্ঞের আগুন গনগনে হয়ে উঠেছে। অগ্নির স্ফুলিং বেশ উচ্চতায় উঠেছে। আমি মন্ত্রোচ্চারণ থামিয়ে জমিদার মশাইকে বলি, গুরু নাম জপ করুন, সময় কিন্তু আসন্ন। তিনি এলে একেবারে ভয় পাবেন না, কিন্তু প্রশ্ন করবেন। মনে রাখবেন, ভয় পেলেই কিন্তু সর্বনাশ। আমি তাকে কথাগুলো বলার সাথে সাথেই মন্ত্র জপতে শুরু করি। ত্রিভুবন একত্রিত হয়। আসন্ন সময়ে কেঁপে ওঠে মাটি। সে ফটফট করে ফেটে ওঠে যজ্ঞের কাঠ, কিন্তু কেউ আসে না। উল্টে ঝোড়ো হাওয়া বয়ে আসে তীব্র বেগে। জমিদার মশাই ভীষণ ভয়ে কেঁপে ওঠে। আমি তাকে বারবার বারণ করি, খবরদার উঠবেন না। আপনার মাতামহী এসেছে, প্রশ্ন করুন। কিন্তু কোনো এক অজ্ঞাত ভয়ে সে প্রশ্ন করতে পারে না। তার আগেই বয়স্ক ক্ষীণ গলা বলে, যে পাপ হয়েছে তাতে প্রাণ বাঁচাবে নে। যা যা আমি বলবো না, কিছুতেই বলবো না। সেই বয়স্কা ক্ষীণ গলা পেয়ে জমিদার মশাই কাকুতি মিনতি করে, কিন্তু তবুও সে কিছুতেই বলে না। জমিদার মশাইয়ের কথার মধ্যেই এক বিশাল ঝড় ওঠে। ঝড়ে দাঁড়িয়ে থাকা আমাদের পক্ষে অসম্ভব হয়ে পড়ে। আমরা স্থির থাকতে পারি না। সব সামগ্রী লণ্ডভণ্ড হয়ে যায়। সেই বয়স্কা কণ্ঠ আবার বলে, যা, চলে যা বলছি, চলে যা এখান থেকে। যদি ভক্তিতে জোর থাকে আর হৃদয় পরিষ্কার হয়, তাহলেই দেবী ফিরবেন। যা, চলে যা বলছি, যা। আমরা সেই রাতে সেখান থেকে কোনো মতে পালিয়ে আসতে বাধ্য হয়েছিলাম। পরদিন সকালে খোলা বারান্দায় দাঁড়িয়ে আলোচনা চলছে আমাদের দুজনের মধ্যে। জমিদার মশাই বলছেন, কিছুতেই তো তিনি বললেন না ঠাকুর মশাই। তাহলে কি আমার বংশধর পৃথিবীতে আসার আগেই শেষ হয়ে যাবে? জমিদার মশাইয়ের মুখে কঠিন কথাখানা সেদিন তার পুত্রবধূ শুনে ফেলেছিল। আসলে অন্যদিন সে ঘরের ভেতরেই থাকে, কিন্তু সেদিন তার মন ঠিক ছিল না, তাই বারান্দায় হাঁটতে এসেছিল। আর তখনই সে এই সমস্ত কথা শুনতে পেয়ে আঁক করে চিল্লিয়ে ওঠে, না, কি বলছেনটা কি বাবা মশাই? এমন কথা বলতে নেই। আপনি জানেন না কিচ্ছু হবে না। হ্যাঁ, আমার ছায়ের কিচ্ছু হবে না, আমার ছায়ের কিচ্ছু হবে না। কমলার কথা শুনে আমার মনে পড়ে গেল কাল রাতের সেই কথা। আমি সাথে সাথেই কমলা মাকে বলি, মা, কেঁদে কোনো লাভ নেই, উপায় ঠিক বের হবে। কিন্তু দেবীর কাছে প্রার্থনা করতে হবে। যদি দেবী তুষ্ট হন তবে তোর ডাকেই হবেন, না তো নয়। কিন্তু ঠাকুর মশাই, ও তো... আমি জানি সেন মশাই, মা সন্তান সম্ভাবা, কিন্তু বিশ্বাস করুন, এই সময়ের থেকে পবিত্র আর কিছু হতেই পারে না। তাই মা এই পুজো করবে। আমার কথা মতো কমলা পার্বতী দুয়ে বসে রটন্তী কালী পুজোর সন্ধেবেলা মায়ের নাম জপ করে। চোখের জলে মন্দিরের চৌকাঠ ভিজে যায়। 108 বার নাম জপ করার পর তারা মন্দির থেকে ফিরে আসে সেই রাতে। পরদিন সকালে জমিদার মশাই আমায় প্রশ্ন করেছিলেন, মায়ের যে কৃপা পেয়েছি তা বুঝবো কেমন করে ঠাকুর মশাই? যদি দেখেন শ্বেততরীর আকাশে শুধু বাজ আর কাক নয়, রং বেরঙের পাখি ঘুরছে, তখন বুঝবেন মা তুষ্ট হয়েছেন। তবে আজ রাতে মন্দিরের সামনে সকলকে ডেকে আনবে। ওরা মন্দিরের চাতালেই আজ রাতে থাকবে। শুধু বৌঠান থাকবে মন্দিরের বাইরে, আমার সামনের আসনে। মতিরাম আমার কথা মতো দেশি মদ, ঘোড়ার লোম আর জগ ডুমুরের ডাল জোগাড় করে এনে রেখেছিল। তাই সময় মতো রাতের আধারে অমাবস্যার ক্ষণ লাগতেই আমি যজ্ঞ শুরু করি। আমার কথা মতো সেনবাড়ির সকল সদস্য মায়ের মন্দিরের চাতালে রয়েছে। আমি শুরু করেছি যজ্ঞকর্ম। আহ্বান করছি সেই রত্না কুমারীকে, যে 20 বছর ধরে প্রতিশোধের নেশায় একজনকে, বিশেষ করে পোয়াতি মেয়েদের বাচ্চাদের মেরেছে। যজ্ঞের অগ্নি হঠাৎ কেঁপে ওঠে।
আর তার সাথে সাথে আমার সামনের আসনে বসে থাকা করুণাময়ী এক আঙুলে দাঁড়িয়ে হুঙ্কারিয়ে বলে, আজ আমার প্রতিশোধ পূর্ণ হবে, আমি মুক্ত হব, মুক্ত। তার সেই হুঙ্কারে মন্দিরের চাতালে বসে থাকা সকলে কেঁপে ওঠে। যজ্ঞস্থলে বসে আমি হাত দেখিয়ে তাদের স্থির হতে বলি, আর রত্নাকুমারীকে বলি, কে তুই? জানিস না আমি কে? আমি এই বাড়ির রাধুনী, রত্নাকুমারী। কি চাই তোর এখানে? কেন এসেছিস তুই? আসিনি তো আমি, ওই মন্দিরেই তো থাকি। ওই মন্দিরের ছাদে দেখে ওই ফুলের আলপনায় আটকে আছে আমার আত্মা। তার কথা শুনে সবাই মন্দিরের ছাদের দিকে তাকায়। সত্যি একটা ফুলের নকশা রয়েছে। কি অদ্ভুত! কেন আছিস এখানে তুই? প্রতিশোধের জন্য। কিসের প্রতিশোধ? আমার সাথে ঘটা অপমানের প্রতিশোধ, আমার সাইয়ের মৃত্যুর প্রতিশোধ। তোকে কে মেরেছিল? তুই জানিস না? সবাই জানে, এই বংশের জমিদার গৌরহরি সেন। সে তো নেই, মারা গেছে। জানি, আমি মেরেছি তাকে। অমাবস্যার রাতে মন্দিরের সাতালে আমি আলপনা দিতাম, রক্তের ফুল আলপনা। সকালে সেটা সে প্রথম দেখতো, তার বোল চলে গিয়ে সে আমার বশ হতো, আর আমি তার হাত দিয়ে বিশেষ জড়িবুটির রস খাইয়ে মেরে দিতাম পোয়াতিদের পেটির সাগুলোকে। আজ তো এদের সবাইকে মারবো। আমার আর আমার সন্তানের রক্ত দিয়ে মন্দির ভিজেছিল, তাই দেবী এখানে নেই, কেউ বাঁচাতে পারবে না এদের। আমি আমার সাথে করে নিয়ে যাব। সেই কথাগুলো বলার সাথে সাথে উচ্চ নিনাদে কমলা চিৎকার করে উঠে জ্ঞান হারায়। পার্বতী তখনও কাঁদছে। আমি তাকে বলি, মা দেখো, ওদের তো কোনো দোষ নেই। ওদের সন্তান এখনো গর্ভস্থ। তোমার উপর যে অন্যায় করেছিল সে তো শাস্তি পেয়েছে মা। তুমি শাস্তি দিয়েছো তাদের। তোমার প্রতিশোধ তো পূর্ণ। এবার শান্ত হও মা, এবার তুমি ক্ষান্ত হও। না, আমি প্রতিজ্ঞা করেছি এই বংশ ধ্বংস করব। সে তার প্রতিজ্ঞায় অনড়। বিস্ফারিত দুই চোখ তার, চুল উড়ছে, এক আঙুলে ভর করে রয়েছে সে। চোখ দিয়েই ধ্বংস করে দেবে সবকিছু, এমন তার অভিপ্রায়। আমি তাকে নতমস্তকে বলি, মা তোমার সাথে যা হয়েছে তা অপরাধ, আমি স্বীকার করছি, কিন্তু তুমি যা করছো সেটাও অপরাধ। নিরপরাধ মানুষদের ক্ষতি সাধন তো অপরাধ মা, তুমি তো জানো সবটাই। মা, ওদের সন্তানদের ক্ষতি করো না। তুমি প্রতিশোধ স্পৃহা ভুলে মুক্তি গ্রহণ করো মা। সে বোধহয় আমার কথা বুঝতে পারে, তাই বলে, আমায় মুক্তি করো বাবা, মুক্ত করো। এই যন্ত্রণা থেকে আমারে মুক্ত করো বাবা, মুক্ত করো আমায়। আমি মন্ত্র পড়তে শুরু করি। যজ্ঞের অগ্নিশিখা উচ্চ গগনে চুম্বন করতে যায়। তার মাঝেই এক বিরাট চিৎকারে সে করুণাময়ীর দেহ ছেড়ে বেরিয়ে গেল। ঝোড়ো হাওয়ায় চারিদিক অন্ধকার হয়ে যায়। সকলেই তখন মুহ্যমান। যখন সকলে চোখ খুলে তাকায়, তখন সূর্যের আলোয় মন্দির আলোকিত। পাখির কিচিরমিচিরে ভরে গেছে শ্বেততরী। সকলকে সুস্থ দেখে জমিদার মশাই বলেন, ঠাকুর মশাই, ঠাকুর মশাই, মা ফিরে এসেছেন। দেখুন, দেখুন, গাছে গাছে পাখি ডাকছে, দেবী মূর্তিতেও দিব্য জ্যোতি ফুটে উঠেছে। কিন্তু কিন্তু করুণাময়ী, সে তো... আমি তাকিয়ে দেখি জমিদার গিন্নি তখনও ভুঁইয়ে পড়ে রয়েছে। আমি তার কাছে গিয়ে কমণ্ডলুর খানিক জল তার মাথায় ছিটিয়ে দিই। কপালে শরীর পবিত্র জলের স্পর্শে সে জেগে ওঠে, বলে, কি হয়েছে আমার? এখানে কেন আমি? তোমার পুনর্জন্ম হয়েছে করুণাময়ী। ঠাকুর মশাই তোমাকে পুনরুজ্জীবন দিয়েছেন। ঠাকুর মশাই, ঠাকুর মশাই, আপনি না থাকলে যে আমাদের কি হতো? আপনি আপনি আমাদের নতুন করে জীবন দান করলেন ঠাকুর মশাই, আপনি আমাদের বাঁচালেন। আমি কেউ নই, যা করেছেন সবই তিনি করেছেন। শ্বেততরীর সকল বিপদ কেটে গেছে। এখন থেকে সবাই একসাথে ভালো থাকুন। আমার যাওয়ার সময় হয়েছে, আমায় এবার যেতে হবে। তারা যদিও আমায় আসতে দিতে চায়নি, কিন্তু তখন তো আমি গৃহী ছিলাম না।
তাই গৃহ থেকে বেরিয়ে আসি। ঘটনার ঘন ঘটার সাথে বৃষ্টির বেগ কমেছে, সাথে চতুর্থ প্রহর কেটে ভোরও হয়ে এসেছে। আমরা তিনজন তখনও সেই ঘরে বসে তারানাথের কথা শুনছিলাম। সে থামতেই আমি বললাম, কি ভয়ানক প্রতিশোধ স্পৃহা! হ্যাঁ, আমার কথা শেষ হতেই কিশোরী বলল, হ্যাঁ, আর কি সাংঘাতিক! ওই আলপনা দেখলেই বোল হারিয়ে যায়। কি সাংঘাতিক! এ তো অশরীরই আলপনা। কিশোরীর কথা শুনে তারানাথ বললে, ঠিক বলেছ, অশরীরী আলপনা। তাই তো বলি, যা কিছু চোখে দেখি তা সর্বদা সামান্য নয়, বুঝলে? তার কথা শুনে একখানা প্রশ্ন জাগে মনে, তাই বলেই ফেলি, আচ্ছা ঠাকুরমশাই, ওই শ্বেততরীতে আর গিয়েছিলেন আপনি? তারানাথ সারা রাতের পর তার প্রিয় সিগারেটে একখানা শুকটান দিতে গিয়েও থেমে গিয়ে বলে, না, তা যায়নি। তবে মধুময় সাধকের কাছে শুনেছিলাম, ভয়ঙ্কর এক ভূমিকম্পে সেই বাড়ি আর পরিবার দুই ভূমির অতলে তলিয়ে গেছে। আসলে বংশের পাপ, সে বাপ কেউ ছাড়ে না। তাই রত্নাকুমারী সেদিন বুঝলেও বিধি বোঝেনি। গৌরীহর সেনের পাপের দাম চোকাতে হয়েছিল তার পুরো পরিবারকে। তারানাথের কথা শুনে আমরা স্তম্ভিত। কিশোরীর মুখেও কোনো রাশ উঠছে না। শীতের আকাশে ভোরের আলো না ফুটলেও তারানাথ বলে, চলো দেখি, ডাক্তারের পুত্রর কাছে অবিলম্বে পৌঁছতে হবে। কি ঘটেছে কে জানে। ওই চিত্রপটে আছেটা কি, তা অদৃষ্টই জানে। রাজপ্রতাপের ঠেকে আপনারা শুনছিলেন সুচরিতা কাঁড়ার নস্করের লেখা একটি তারানাথ তান্ত্রিক ফ্যান ফিকশন গল্প, স্টেশনের নাম গাংপুর। গল্পটির পরবর্তী অংশ আসছে এই মাসেই, অর্থাৎ জানুয়ারির 30 তারিখ ঠিক রাত 9টায়। আজকের গল্পের সমগ্র চরিত্রে অভিনয় করেছে রাজপ্রতাপ, সন্তু, সাগরনীল, নিরুপম এবং বর্ণালী। গল্পটির প্রচ্ছদ অঙ্কনে দাস স্টুডিও। গল্পের সমগ্র পরিচালনায় আমি আপনাদের ঠাকুরমশাই তথা রাজপ্রতাপ বসু। গল্পটি কেমন লাগলো তা জানিয়ে যাবেন আপনাদের মূল্যবান কমেন্টের মাধ্যমে। যদি খুব ভালো লেগে থাকে তাহলে প্রতিবারের মতোই বলবো, শেয়ার করতে ভুলবেন না আপনাদের পরিচিত মহলে। এবং আপনারা বলবেন যাদেরকে আপনারা শেয়ার করবেন তারা যেন রাজপ্রতাপের ঠেক চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে নেয়। কারণ নতুন বছরে আমরা নতুন নতুন চমক, নতুন নতুন চরিত্র এবং সঙ্গে প্রজেক্ট পাসিং শো সিজন 8 তো থাকবেই। তাই শুনতে ভুলবেন না আর মনোযোগ রাখতে ভুলবেন না শুধুমাত্র রাজপ্রতাপের ঠেকে। আজকের মতো এখানেই বিদায় নিচ্ছি। খুব শীঘ্রই ফিরব, অর্থাৎ জানুয়ারি 30 তারিখ ঠিক রাত 9টায় আপনাদের জন্য এই গল্পটির পরবর্তী পর্ব নিয়ে। আজকের মতো এখানেই শেষ করছি। সবাই সঙ্গে থাকুন, সুস্থ থাকুন। ধন্যবাদ।